কেউ এক্সট্রা কথা বলবা না আশা করি। Affirmative and negative agreement. Positive verb. Subjunctive. Illogical participle modifier. The item name is dangling modifier. ILLOGICAL. ভাইয়া ওই যে এগ্রিমেন্ট যে লেখছেন ওটা কি বুঝলি এগ্রিমেন্ট ওই নেগেটিভ এগ্রিমেন্ট লেখছেন যে ওটা একসাথেই লিখবো? হ্যাঁ অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট some important terms. মুছে দিলাম জি স্যার। না স্যার মুছেন না, আরেকটু আছে। আচ্ছা ঠিক আছে, বাকিটুকু কথা আমি উপর থেকে মুছে দিই। প্রথম টপিকটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। খুবই কনফিউজিং একটা বিষয়। দেখো জিরান্ড আর ইনফিনিটিভ। জিরান্ড বলতে আমরা কি বুঝি বলো দেখি? জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এটা আমরা সবাই জানি। আর ইনফিনিটিভ কোনটা? টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে V1। আবারও বলছি, কথা বললে যাদের কথা বলার দরকার নাই কথা বললেন এমনি এমনি। জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। জিরান্ড এবং ইনফিনিটিভ দুটোই হচ্ছে নাউন। এগুলো কিন্তু আর তোমাদের জন্য রিপিট হবে না। যে কারণে কথা বলে যদি তোমাদের না বুঝতে চাও সেটা তোমার ইচ্ছা। আমার মনে হয় যে এখন আর অলসতা করার কোনো সুযোগ নাই। রেজাল্ট দিয়ে দিছে, পরীক্ষার ডেটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ইংলিশের উপরে ডিপেন্ড করবে তোমাদের চান্স পাওয়া আর না পাওয়া। কিসের পরীক্ষা? এটা এখনো বলা যাচ্ছে না, বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত। তো সম্ভাবনা আছে সবচেয়ে বেশি সম্ভাবনা। অনেকে তো বলে মেয়েদের দিবে নাকি? এটা ওরাই ভালো জানে, তো আমরা এপ্রিল ধরে রাখতেছি। সুতরাং এই ইংলিশের উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে খারাপ করবে। কিন্তু একটু ভালো করে বলে ইংলিশে তোমরা সবাই ভালো করবে, এবং যে কথাগুলো বা যে যেগুলো আমরা ইউজ করতেছি ক্লাসে সেগুলো পরীক্ষায় আসবে। আপনি এইভাবে বুঝেন না, এইভাবে বুঝি, কিন্তু যখন বই পড়তে চাই না মানে ওই এমসিকিউ গুলো বুঝি না। এটা ওইগুলো সলভ করলে ভালো হয়। এটা কিভাবে করবো? কারণ সবার বই তো আলাদা। এই তো আমার মনে আর গাইডে তো আমরা শুধুমাত্র সাজেশন টাইপের জিনিসগুলো দিছি। ওইগুলো সব এমনি বুঝি তো। হ্যাঁ আমরা হয়তো সেই সাজেশনের ইয়া থেকে কিছু সলভ করে দিতে পারি, এটা তো এনাফ হবে না, এর বাইরে কিছু প্র্যাকটিস করতে হবে, শিট করতে হবে। আমরা কিছু প্র্যাকটিস করাবো। হ্যাঁ আমরা করাবো ইনশাআল্লাহ, আমরা টেনশন নেই। জিরান ইনফিনিটিভ বললাম, এই দুটো কি হবে? নাউন হবে। তার মানে জিরান এবং ইনফিনিটিভ কোন পার্টস অফ স্পিচ? নাউন। এখন যেহেতু এগুলো নাউন, তবে নাউনের যে কাজ ইনফিনিটিভ এবং জিরান একই কাজটা করবে। কারণ কোশ্চেন হচ্ছে নাউন কোথায় কোথায় বসে বা কি কি কাজ করে, এটা আমরা এর আগে পড়ছিলাম। বলেন নাউনের কাজ কি, কোথায় কোথায় বসে? দেখেন নাউন বসে একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে, ঠিক আছে? তার মানে ইনফিনিটিভ কিংবা জিরান কোন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? তারপরে নাউন বসে অবজেক্ট হিসেবে, তার মানে অবজেক্টের জায়গাতেও ইনফিনিটিভ এবং জিরান হতে পারে, ঠিক আছে? স্যার ইনফিনিটিভ টু ভার্ব যুক্ত ওয়ার্ডগুলো হতেই পারে। হ্যাঁ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু গো, টু রাইট, এইগুলো হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর গোইং, রাইটিং এগুলো হচ্ছে জিরান। তার মানে এই দুটো হচ্ছে নাউন। তবে নাউন যেসব জায়গায় বসে সেসব জায়গাতে ইনফিনিটিভ এবং জিরান দুটাই বসতে পারে। যেমন নাউন বসে কোথায়? সাবজেক্টের জায়গায়, মানে ভার্বের পূর্বে, সেখানে বসতেই পারে। অবজেক্ট মানে কি? ভার্বের পরে, মানে এখানেও বসতে পারে। আবার আছে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসে, তাই না? যেটা আমরা বলি কি প্রিপজিশনাল অবজেক্ট, প্রিপজিশনাল অবজেক্ট
মানে প্রিপজিশনের পরে বসে কি অবজেক্ট, এটাকে আমরা বলি প্রিপজিশনাল অবজেক্ট। প্রিপজিশনের পর যেহেতু নাউন বসে, তার মানে প্রিপজিশনের পরে অবজেক্ট এখানে ইনফিনিটিভ বসবে না, এখানে শুধু জিরান্ড বসবে। তার মানে যদি আমরা কখনো প্রিপজিশন পাই, এরপরে যদি নাউনের জায়গায় ইনফিনিটিভ কিংবা জিরান্ড থাকে, সেক্ষেত্রে ইনফিনিটিভ বসবে না, বসবে হচ্ছে জিরান্ড, মানে ভার্বের সঙ্গে আইএনজি। এক কথা, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে? মোটামুটি এই তিনটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তবে ইনফিনিটিভ এবং জিরান্ড বসে কোথায়? সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রিপজিশনের পরে। প্রিপজিশনের পরে কিন্তু ইনফিনিটিভ বসে না। আচ্ছা, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি। কথা না বললে তোমাদের জন্য বেটার, কারণ নাইলে পরীক্ষা হলে বসে আফসোস করবা, এতটুকু গ্যারান্টি তোমাদেরকে দেওয়া যেতে পারে। এই যে উদাহরণগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি, এই উদাহরণগুলো পরীক্ষায় আসবে। বিশ্বাস করলেও ভালো, না করলে আরো ভালো। বিশ্বাস না করলে আফসোস করতে হবে, বিশ্বাস করলে ওই সময় গিয়ে অ্যান্সার করে খুশি হবা। এই দেখো, তাহলে এখানে একটা গ্যাপ দিলাম, এই গ্যাপের জায়গায় পেল থেকে কোন একটা কিছু হবে, তাই না? আমরা জানি একটা সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে সেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। যদি সাবজেক্ট না থাকে কিংবা ভার্ব না থাকে, আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারবো না। তার মানে সেন্টেন্স মানেই হচ্ছে একটা সাবজেক্ট লাগবে আর একটা ভার্ব লাগবে। বাংলা ব্যাকরণে ভার্বটা উজ্জ্ব থাকতে পারে, যে ইংলিশ গ্রামারে সাবজেক্টটা উজ্জ্ব থাকতে পারে। সেটা কখন? যখন এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে ইংলিশের ক্ষেত্রে সাবজেক্টটা কি থাকে? উজ্জ্ব থাকে। আর কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনবো? ভার্বের বেস ফর্ম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? আর বেস ফর্ম দিয়ে শুরু হওয়া মানে সাবজেক্টটা কি আছে? উজ্জ্ব আছে। এবং সাবজেক্টটা কি হবে? অলওয়েজ সেকেন্ড পারসন, মানে ইউ। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা কি বোঝাই? আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি, তাই না? কাকে করা যায়? সামনে থাকে তাকে, তুমি কিংবা তোমরা, এই দুটো সাবজেক্টকে। যে কারণে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জানি সাবজেক্টটা উজ্জ্ব থাকতে পারে, কিন্তু সাবজেক্ট থাকে আর ভার্ব তো লাগবে। তার মানে এই দুটো যে কোনো একটা বাদে সেন্টেন্স হবে না। বুঝতে পারছো? বাংলায় উল্টা, বাংলায় ভার্বটা উজ্জ্ব থাকে। যেমন তিনি একজন ছাত্র, তিনি একজন শিক্ষক। দেখো এখানে কিন্তু ভার্ব নাই, অ্যাকচুয়াল সেন্টেন্সটা ছিল এরকম, তিনি একজন শিক্ষক হন, বা আমি হই একজন ছাত্র। এই হই হন এগুলো উজ্জ্ব থাকে না, এগুলো কি? ভার্ব। বুঝতে পারছো? এটা মিলাই ফেলা যাবে না। এখন দেখো এই সেন্টেন্সে আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এটার ভার্ব। কেন ভার্ব? কারণ এই ভার্বটা অলওয়েজ দেখা যায়। সাবজেক্টটা তো ইম্পারেটিভ উজ্জ্ব থাকে, তাই না? যেখানে ভার্বটাকে আমরা ইম্পর্টেন্ট পার্ট বললাম। যে কোনো সেন্টেন্স থেকে আমরা ভার্বটাকেই বের করবো আর কি, আমাদের কাজ হচ্ছে ভার্বটাকে বের করা। এই সেন্টেন্সের ভার্ব কি? এই সেন্টেন্সে প্লে কখনোই ভার্ব নয়, কারণ ভার্বের ভার্ব কখনো সবার প্রথমে বসে না, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই বসে। তাহলে এখানে যেহেতু আমি একটা গ্যাপ দিয়ে ফেলছি, তার মানে বুঝতে পারছি না ভার্বের বেস ফর্ম, অন্য কিছু হতে পারে। এরপরে তো আরেকটা ভার্ব আছে ইজ। ইজটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? এখানে মেইন ভার্ব। এই কারণে মেইন ভার্ব, কারণ ইজের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকতো, তখন ইজটা অক্সিলারি ভার্ব হইতো। ইজটা যেহেতু এটা মেইন ভার্ব, ইজটা মেইন ভার্ব, আমরা সেটাকে লিঙ্কিং ভার্ব বলি, আমরা আগে পড়ছিলাম এটা, তাই না? আমরা ওদিকে যাচ্ছি না, কারণ এটা ধরে নিলাম এটা মেইন ভার্ব। আমরা মেইন ভার্বটা পেয়ে গেলাম। ভার্বের আগের অংশটা কি? ভার্বের আগে সাবজেক্ট, আর ভার্বের পরে হচ্ছে অবজেক্ট। আমরা এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমাদের সাবজেক্টের গ্যাপ। ঠিক আছে? এই গ্যাপে বসবে কি? প্লে থেকে কিছু একটা, তাই তো? প্লে একটা ভার্ব। এই ভার্ব এখানে ইউজ করা যাবে সাবজেক্টের জায়গায়? যাবে না। সাবজেক্টের জায়গায় কি বসে? নাউন কিংবা প্রোনাউন। তার মানে প্লে থেকে প্রোনাউনে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা চাইলে নাউন করতে পারবো। তা নাউন করার উপায় কি? একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তার মানে ভার্ব থেকে যদি তুমি কোনো ওয়ার্ডকে নাউন করতে চাও, তার উপায় থাকবে হচ্ছে দুইটা। নাম্বার 1 হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। তোমরা কি বুঝতে পারছো? আজিম, তুমি সবার পিছনে এমন হয়ে পড়ছে, বোর্ডও দেখা না যায়, আমাকেও দেখা না যায়। এখন আমাদের কলেজে আমার সাথে আরো দুটো ছেলে ছিল,
তারা কখনো সামনের বেঞ্চে বসতো না, কারণ সামনের বেঞ্চে বসলে একটু ভালোভাবে বসতে হইতো, অ্যাটেনশন সেভাবে দিতে দিত, এই জন্য আমরা সবসময় পেছনে বেঞ্চে। আমি অনেক সময় একটু পা তুলে বসতাম, তো যে কারণে পিছনে বসতাম। তার দিনে যে কি সমস্যা আল্লাহ ভালো জানে, ও একদম পিছনে বসছে কেন, তাই না? কথা বলেন না? এখন দেখেন, তার মানে আমরা ভাব থেকে নাউন করবো যখন, তখন দুই ভাবে করতে পারবো। একটা করবো হচ্ছে স্লাশ ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের বেস ফর্ম আগে টু, আর একটা ভার্বের পরে আইএনজি। তবে প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ, পরেরটা হচ্ছে জিরান। তার মানে এটা ভাব থেকে নাউন করলাম, তাই না? তার মানে ইনফিনিটিভ এবং জিরানটা একসঙ্গে দুইটা জিনিসের কাজ করে। একটা কাজ করে হচ্ছে ভার্বের, আর একটা কাজ করে হচ্ছে নাউনের। তার মানে ইনফিনিটিভ এবং জিরান ভার্বেরও কাজ করতে পারে, নাউনেরও কাজ করতে পারে। এর বলা হয় ভার্বাল নাউন, অর্থাৎ যে সমস্ত নাউন ভার্ব থেকে আসে তাদেরকে বলা হয় ভার্বাল নাউন। আমরা দেখতে পাবো আমার এখানে নাউন দরকার, যে কারণে প্লে থেকে আমরা নাউন কি করব, প্লেইং করতে পারি না, প্লেইং অথবা টু প্লে ইজ এ গুড এক্সারসাইজ অথবা টু প্লে ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, সাবজেক্টের ক্ষেত্রে কোনো রকম ঝামেলা নাই, ঠিক আছে? আপনি বুঝছেন? বুঝেননি? তার মানে এটা ওকে। আচ্ছা, জি, নাউন আরো কত ভাবে থাকতে পারে? হ্যাঁ, দুটোই হতে পারে। তোমার যদি মন চায় প্লেইং দিবা, তোমার যদি মন চায় টু প্লে দিবা, কিন্তু অপশনে কখনোই দুইটা থাকবে না, একটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আগুন ঠিক এই সেন্টেন্সটাকে আমি একটু বড় করে দিই, দেখো। Playing football is a good exercise. এখানে শুধু প্লেইং ছিল, প্লেইং সে ফুটবল যোগ করছে, আর কিছুই না। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আইএনজি আছে, আমরা দেখতে পেলাম প্লেইং এ, তাহলে কি জিরান, জিরান মানে কি একটা নাউন। দেখো জিরানের পরে কি বসে, জিরান না, এটা আমরা তো জানি এটা কোন পার্সন স্পিচ, নাউন। নাউনটা কি হবে, কারণ জিরানটা এক ধরনের নাউন, সেই অর্থে। তার মানে এটা যদি জিরান হয়, কোশ্চেনটা হচ্ছে জিরানের পরে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয়, এই ওয়ার্ডটা কি হয়? ফুটবল। ফুটবল কি কোন পার্সন স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, বস্তুর নাম এটা। তার মানে এটা একটা নাউন। কারণ জিরানের পরে কি বসে, নাউন বসে। তুমি এখানে প্লেইং এর পরিবর্তে টু প্লে ইউজ করতাম, টু প্লে ফুটবল ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে কি ইনফিনিটিভ হইলো। তার মানে ইনফিনিটিভের পরেও কি বসে, নাউন বসে। এটা মনে রাখতে হবে। তবে ইনফিনিটিভ জিরানের পরে যা বসে সেটা কি হয়, নাউন হয়। দেখো আরেকটা উদাহরণ, সেম মিলাইতে পারো কিনা। রিডিং নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট। রিডিং, তাহলে এটা কি হবে, কিন্তু ঝামেলাটা বাধে তখনই যখন এর সঙ্গে আমরা পার্টিসিপেলের তুলনা করতে চাই। জি ভাইয়া, ওখানে এটা মিশে দেওয়া যায় এখন। হ্যাঁ হ্যাঁ স্যার। এখন দেখো পার্টিসিপল, পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। দেখো পার্টিসিপল যখনই থাকবে, আমরা যদি এটাকে চিন্তা করতে যাই এটা কোন পার্টস অফ স্পিচ, আমাকে বলতে হবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে কোনো ধরনের পার্টিসিপলই হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এগুলো নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। যেমন এখানে জিরান এবং ইনফিনিটিভ কি ছিল, নাউন ছিল, তাই না? নাউনের সংজ্ঞা যা, জিরান ইনফিনিটিভ সংজ্ঞাটাও তেমনই। তার মানে পার্টিসিপল গুলো কি হবে, অ্যাডজেক্টিভ। 3 ধরনের পার্টিসিপল আমরা জানি। নাম্বার 1 কি, প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 2 তে হচ্ছে পাস্ট পার্টিসিপল। নাম্বার 3 তে কি, ফিউচার পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই 3 ধরনের পার্টিসিপল আমরা জানি। এখন দেখো এই 3 ধরনের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা আমরা দেখে চিনবো কিভাবে, এই ওয়ার্ডগুলোর সঙ্গেও আইএনজি থাকে, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে কি থাকে, আইএনজি থাকে, যেমনটা থাকে জিরানের সঙ্গে।
কনফিউশনটা তাহলে কোথায়? কনফিউশনটা হচ্ছে জিরানটা হচ্ছে কি নাউন, ডিরেক্ট নাউন, পার্সন হিসেবে নাউন, আর প্রেজেন্ট পার্টিসিপলটা কি পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তো পার্থক্য আছে না? নাউন বলতে কোনো কিছুর নামকে বোঝায়, আর অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউনের গুণকে বোঝায় বা দোষকে প্রোনাউনের বোঝায়। হ্যাঁ ঠিক আছে, তার মানে এখন যারা অনলাইন তারা কি বুঝতে পারছো? মাঝে মাঝে হ্যাঁ আটকে যায় এটা মাঝে প্রবলেম মাঝে। হয়, এটা সত্যি। পারফেক্ট পার্টিসিপল তার মানে ভার্বের সঙ্গে আইএনজি হলে বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আর ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা জিরান্ডও হতে পারে। তাহলে এই দুটো পার্থক্য আমরা করব কিভাবে? করার উপায় হচ্ছে, যেহেতু জিরান্ড হচ্ছে কি নাউন, নাউন যেসব জায়গায় বসে সেসব জায়গায় যদি আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড, আর যেসব জায়গায় অ্যাডজেক্টিভ বসে সেসব জায়গায় যদি আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভের জায়গায় আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর নাউনের জায়গায় যদি আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড। খুবই নরমাল বিষয়। তাহলে পাস্ট পার্টিসিপলে কোনো ঝামেলা নেই। পাস্ট পার্টিসিপল বলতে বোঝায় V3, যেমন গো এন্ড গন, ডু ডিড ডান। এই ডান গন এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। ভাইয়া পার্টিসিপল ওটা কি হচ্ছে ওই ভার্বের আইএনজি হবে ওইটাই মূলত অ্যাডজেক্টিভ হবে, নাকি হচ্ছে ওই ভার্বের হচ্ছে অ্যাডজেক্টিভ হবে? এখানে যেমন হচ্ছে রিডিং নিউজ পেপার হলো, নিউজ পেপার হচ্ছে নাউন। আচ্ছা আমি সেটার জন্যই যাচ্ছি, তুমি একটু ওয়েট করো, দেখো অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো পারফেক্ট পার্টিসিপল এটা চেনার উপায় হচ্ছে হ্যাভিং বিন এরপরে V3 থাকে। ঠিক আছে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর ফর্মটা, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং বিন এর সঙ্গে V3। এই দুটো নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কি নিয়ে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান দেখতে একই রকম, নাউনের জায়গায় হলে জিরান আর অ্যাডজেক্টিভের জায়গায় হলে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এখন দেখো তোমরা অনেকে ভাবতে পারো দুটো ওয়ার্ড পাশাপাশি বসছে, তো পরে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, এমনটা হওয়া উচিত নয়। সেসব ক্ষেত্রে আমাদের দেখতে হবে হেড ওয়ার্ডটা কোনটা, মেইন ওয়ার্ডটা কোনটা। আমি যখন এর আগে লিখছিলাম প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ, আমাদের ফুটবল ছিল না এখানে, হেড ওয়ার্ডটা কি ছিল? প্লেইং, তাই না? প্লেইং ফুটবল ইজ এ গুড এক্সারসাইজ, এর ভিতরে দেখো ভার্ব হচ্ছে এটা, তাই না? সাবজেক্টের জায়গায় এই দুইটা, এর ভিতরে হেড ওয়ার্ড কোনটা, প্লেইং না ফুটবল? ফুটবল। তাহলে সেন্টেন্স মিলাও, ফুটবল ইজ এ গুড এক্সারসাইজ না, তাহলে হেড ওয়ার্ডটা হচ্ছে কি প্লেইং। যেহেতু সাবজেক্টের জায়গায় হেড ওয়ার্ডের কথা চিন্তা করছি, সাবজেক্টের জায়গায় হেড ওয়ার্ড মানে কি নাউন, কারণ নাউন অলওয়েজ কি হবে সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় নাউন কিংবা প্রোনাউন হবে। তাহলে এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে প্লেইং, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন মানে জিরান। হ্যাঁ এটার সঙ্গে ফুটবলের ওই সম্পর্কটা নাই যে পরে বসছে আর আগে বসছে, এই বিষয়টা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো আটকাচ্ছে গ্যাস। হ্যাঁ বারবার থেকে যাচ্ছে। বুঝিনি, আবার বোঝা বলো। যাচ্ছে না, নেট নেট কি আমাদের এখানে আনতে বল না তোমাদের ওখানে? বাইরে বাইরে পালাবো নেটওয়ার্ক। দুইটাই হতে, আমাদের এখানে প্রবলেম হতে পারে, আপনাদের ওখানে হতে পারে। যাই হোক, প্লেইং ফুটবল আপনার ওখানে আপনার ওখানে প্রবলেম ভাইয়া। প্রবলেম হচ্ছে সবার, আপনার প্রবলেম। লগইন করা আছে খালি আটকে জিতেন ভাই, এক্সট্রা কোনো ইয়ার চালানো আছে, নেট আনস্টেবল? চলছে ওখানে, প্রবলেম করলে কি ক্লাস করতে ভালো লাগে? মানে ওই নেট ঝামেলা করতে হতো। এখানে না, ওর কাছে প্রাইভেট আলাদা কোনো জায়গায় করতে এখানে হচ্ছে, যাই একটু দেখো বোঝা যায় কিনা, আমরা দেখি সলভ করার চেষ্টা করতেছি। তারপরে এখানে বুঝতে পারছো যে এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে আমাদের প্লেইং, ফুটবলটা কোনোভাবে হেড ওয়ার্ড নয়, কারণ সাবজেক্টের জায়গায় হেড ওয়ার্ডটা কি হবে নাউন হবে, বুঝতে পারছো? যদি কোনোভাবে ফুটবলটা হেড ওয়ার্ড হইতো তাহলে এটাকে নাউন বলতাম, তার আগের অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আগেটা অ্যাডজেক্টিভ হবে কখন, যখন আমরা হেড ওয়ার্ডটাকে পেয়ে যাবো, হেড ওয়ার্ডের আগে যদি থাকে তখন, ঠিক আছে? আগে থাকে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেমন আরেকটা উদাহরণ এরকম দিচ্ছি, ঠিক আছে? রিডিং নিউজ পেপার, এখানে খেয়াল করে দেখো যে রিডিং হেড ওয়ার্ড না নিউজ পেপারটা হেড ওয়ার্ড? স্যার এগুলো রেসিপি এই যে এটা রিডিং ইজ এ গুড, এরকম ধরো এটাই কোশ্চেন, আন্ডারলাইন করা আছে এখানে, যেটা কোন পার্টস অফ স্পিচ, এটা বলতে হবে। নাউন কোন অ্যাডজেক্টিভ এরকম একটা অপশন দেয়া আছে, কি বলবো? অথবা নিউজ পেপারে আন্ডারলাইন করা থাকলো বললো এটা কোন পার্টস অফ স্পিচ।
আচ্ছা যদি রিডিং হয় তাহলে কি হ্যাঁ এখন যা বললাম সেটাই হবে। দেখো এখানে হেড ওয়ার্ড হচ্ছে, এটা যদি ভার্ব হয় চিন্তা করো, নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট না রিডিং ইজ এ গুড হ্যাবিট? হেড ওয়ার্ড হচ্ছে এটা আমাদের, তাই না? তার মানে এটা কার জায়গায়, সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের হেড ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। তার মানে এটা অবভিয়াসলি নাউন। নাউন মানে তো জিরান, জিরান হওয়ার কারণে নাউন বললাম। আইনযুক্ত অংশ সাবজেক্টের জায়গায় বসছে, নাউনের জায়গায় বসছে, তার মানে জিরান। ঠিক আছে, কিন্তু জিরান বলে তো পার্সোনাল কিছু বোঝায় না, পার্সোনাল কি নাউন। যদি নাউন অপশনে না থাকে তখন কি অ্যান্সার করবো, জিরান। ঠিক আছে, তাহলে নিউজ পেপারটা কি, এটা কিন্তু নাউন, কিন্তু এটা হেড ওয়ার্ড না, হেড ওয়ার্ড হচ্ছে এটা। তাহলে নিউজ পেপারটা এখানে কি করতেছে, রিডিং কে যদি তুমি কোশ্চেন করো কি পড়ে, নিউজ পেপার পড়ে। রিডিং এর অর্থটাকে আরেকটু প্রসারিত করে দিচ্ছে, সম্প্রসারিত করে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তুমি চাইলে এটাকে কমপ্লিমেন্ট বলতে পারো। ঠিক একইভাবে ফুটবলের ক্ষেত্রেও তাই, এটা একটা কমপ্লিমেন্ট যেটা প্লেইং কে কোয়ালিফাই করতে, সম্প্রসারিত করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা মিলা আর একটা কোশ্চেন করি, বেশি উদাহরণ দিব না। সুবর্ণা ইসলাম, দেখো তোমার কোশ্চেনের অ্যানসার এখানে পেয়ে যাবে আশা করি। পরীক্ষায় অনেকবার আসছিল কোশ্চেনটা, তোমাদের সমাজে আসবে না এটা বলা যায় না। The calling bell is out of the door. কোশ্চেনটা হচ্ছে এখানে আন্ডারলাইন করা, দেন অপশন দেওয়া আছে এ বি সি ডি। ধরো এতে দিলাম নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কি দেব, দিলাম এটা কিছু একটা ভার্ব। এটা একটা কোশ্চেন মনে করো। তাহলে the calling bell is out of the door, আমরা জানি সবার আগে বের করে আমরা ভার্বটাকে, তাই না? ভার্ব বের করতে পারলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এখানে ভার্ব হচ্ছে আমাদের is। ভার্বের আগের অংশকে আমরা কি বলি, ভার্বের আগের অংশ সাবজেক্ট। সাবজেক্টে অনেক কিছু হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লোজ হতে পারে, তাই না? যাই কিছু হলেও নাউনকে রিলেট করে, নাউনের সঙ্গে সংশ্লিষ্ট। তাহলে এখানে দা কলিং বেল, আমাকে দেখতে হবে এর মধ্যে হেড ওয়ার্ডটা কোনটা, কলিং না বেল? বেলটা দরজার বাইরে না কলিংটা দরজার বাইরে? বেলটা দরজার বাইরে, কলিংটা কিন্তু না। তাহলে কলিংটা কি করতেছে, বেলের অবস্থাটাকে বোঝাচ্ছে, বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে। তাহলে এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে আমাদের বেল, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন হেড ওয়ার্ড। সেটা বিষয়টা হচ্ছে হেড ওয়ার্ড, হেড ওয়ার্ডটাই হচ্ছে নাউন। হ্যাঁ, কারণ সাবজেক্টের জায়গায় হেড ওয়ার্ডটাই তো ফ্যাক্ট, বাকিগুলো তো ওই হেড ওয়ার্ডটাকে কোয়ালিফাই করার জন্য আসছে। হ্যাঁ, আমরা এটা বের করব, কিন্তু এটা বের করার জন্য আমরা আগে দেখব হেড ওয়ার্ডটা কোনটা, কলিং না বেল? দেখতে পেলাম এখানে বেল, আগেটা কি ছিল, রিডিংটা ছিল হেড ওয়ার্ড, তাই না? তার মানে বেলটা যদি হেড ওয়ার্ড হয় তার মানে আমরা নাউনকে পেয়ে গেলাম। নাউন আগে বসলে সেটা আমরা অ্যাডজেক্টিভ বলি, তাই বলি না? হ্যাঁ তার মানে অ্যাডজেক্টিভের জায়গায় যদি আইএনজি থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। আর পার্টস অফ স্পিচ হিসেবে এটা একটা অ্যাডজেক্টিভ, obviously অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ না থাকে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। তার মানে এটা হচ্ছে আমাদের বলতে পারি মডিফায়ার, আমরা আগে যেভাবে পড়ছিলাম। তাহলে কলিংটা বেলের দোষ কিংবা গুণ বৈশিষ্ট্য বোঝাচ্ছে, আর দাটা তো ডিটারমিনার, তাই এটা হচ্ছে মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল। ক্রান্ত বুঝতে পারছো? উপরটা ইউজ করে দিই। আচ্ছা একটা জিনিস মিসিং করে ফেলছি, আবার লিখতে হচ্ছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, প্লেইংটা জিরার না প্রেজেন্ট পার্টিসিপল, বা কলিংটা জিরার না প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাদের কনফিউশন, তাই না? আরেকটা ভাবে আমরা সলভ করতে পারি। দেখো প্লেইং ফুটবল, এই পেয়ারকে তুমি কোশ্চেন করো, এই প্লেইংটা কিসের জন্য? ফুটবলের জন্য। ফুটবল ফর প্লেইং, তারপরে তুমি পিছন থেকে এদিকে আসো, ফর লাগাই দিলাম। ফুটবল ফর প্লেইং দিয়ে যদি ঠিকঠাক মনে হয় তাহলে এটা জিরান। হ্যাঁ, এখানে দেখো দা কলিং বেল, এখানে বেল ফর কলিং হয়, বেল হুইচ ইজ কলিং, ওটা এরকম।
বুঝতে পারছো? ফর দিয়ে যেটা হবে সেটাই ফর দিয়ে হলে হচ্ছে জিরান, ফর দিয়ে না হলে ইজ দিয়ে যদি হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো? পরে যে নাউনটাকে কেন্দ্র করো, নাউনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করো, ফুটবল ফর প্লে। তার মানে এরকম করে যদি হয় তাহলে এটা কি হবে? জিরান। আর তারপর দা কলিং বেল, বেল ইজ কলিং, বেলটা বাজছে, ইজ কলিং। তারপর ইজ দিয়ে যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো? মানে যদি কোনো ট্রান্সফরমেশন করো তখন এটা কি হবে? কলিং বেল, দা বেল হুইচ ইজ কলিং, এভাবে হবে না? এখানে ইজ ইউজ হচ্ছে, এটা প্র্যাকটিস করতে হবে। এটা সবচেয়ে মানে কনভেনশনাল টপিকগুলোর মধ্যে একটা, হুট করে সলভ হবে না, একটু সময় লাগবে। সুবর্ণা ইসলাম, তুমি বুঝতে পারছো? জি ভাইয়া। Good. It is, এটা কে পারবে বলো দেখি? ইট ইজ appearing, কাজী মনে হয় পারবে, কিন্তু শোনোইনি কি বলছি। তুমি যে পিছনে বসছো তাতে আমি বুঝছি কোনো একটা ঘটনা আছে। ঘোড়া কিন্তু দাঁড়ায় ঘুমায়, বুঝছো? আমার একটা বন্ধু আছে, যখন ঘুমায় তার চোখ খোলা থাকে, আমার একটু খোলা থাকে, সেখানে বোঝা যায় না ঘুমাচ্ছে কি। ক্রান্তের সম্পর্কে ধারণা আছে, আমি জানি, আছে না ক্রান্ত? কিভাবে চোখ খোলা রেখে আমাকে বলা লাগে। সেদিন ঘুমাইছিল তাহলে ইট ইজ অ্যাপিয়ারিং, এটা কি হবে? ক্রান্ত বলো দেখি, পারবা কি না? জিরান। এটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল না মেইন ভার্ব? জিরান এই জায়গাটাতে কনফিউশন হবে তিনটে জায়গায়। নাম্বার 1 হতে অনেকে মনে করতে পারো এটা জিরান। নাম্বার 2 অনেকে মনে করতে পারো প্রেজেন্ট পার্টিসিপল। তো অনেকে মনে করতে পারো যে হচ্ছে ইজ এর পরে আর সঙ্গে আইএনজি, তাহলে প্রেজেন্ট কনটেক্সট অনুযায়ী মেইন ভার্ব, তাই না? কোনটা হবে? মেইন ভার্ব হবে। মেইন ভার্ব হওয়ার পিছনে যুক্তি কি? ইজ তার সঙ্গে আইএনজি, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠনটা এরকম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। সে অনুযায়ী মনে হচ্ছে একই রকম, বা তুমি পরের অংশটুকু দেখছো, আগের অংশটুকু অক্সিলারি ভার্ব হচ্ছে না ইজ, ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে অ্যাপিয়ারিং, সেই অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কিন্তু এই সাবজেক্টের বৈশিষ্ট্যটা আমরা খেয়াল করিনি। স্যার ইজ আগে বসে অক্সিলারি ভার্ব আর পরে বসে কি ভাগ হয়ে যায়? কিন্তু সবসময় এরকম না, আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। এখানে সাবজেক্টের যে ব্যাপারটা, টেন্সের যে গঠনটা আমরা ফলো করি, এই জায়গায় সাবজেক্টটা হয় অ্যাক্টিভ। সাবজেক্টটা কি হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সে সক্রিয়, কাজ করার ক্ষমতা রাখে। যেমন আমি কাজ করতে পারি, হি সি এগুলো কাজ করতে পারে, তাই না? এখানে সাবজেক্টটা কি কি কাজ করতে পারে? তার মানে এই যে সাবজেক্টের যে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, এখানে এটা কিন্তু আর অ্যাক্টিভ নয়, যে কারণে এই স্ট্রাকচার আর আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি না। দেখতে মনে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, তার কারণ এখানে সাবজেক্টের কাজ করার কোনো ক্ষমতা নাই, এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে তাজি? তার মানে এটা মেইন ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই, সো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো জিরান, জিরান মানে হচ্ছে নাউন। কার পরে নাউন বসে? ভার্বের পরে নাউন। ইজটাকে তুমি ভার্ব বলতেছো? ইজ আমরা এটাকে লিঙ্কিং ভার্ব করছিলাম। লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তুমি ইজকে মেইন ভার্ব বলো তাহলে জিরান হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে তুমি এটাকেও তখন বাদ দিয়ে দিচ্ছ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আমরা যখন লিঙ্কিং ভার্ব করছিলাম, যেমন উদাহরণ ছিল এরকম, শি ইজ বিউটিফুল, ঠিক আছে না? ইজটা এখানে মেইন ভার্ব ছিল, বিভাগ যখন মেইন ভার্ব আমরা সেটা কি বলি? লিঙ্কিং ভার্ব বলি। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের কাজ কি? এটা আর এটা দুটোকে এক প্রমাণ করা, একই বোঝানো। শি সমান সমান বিউটিফুল, অর্থাৎ ইজের পরিবর্তে আমরা সমান সমান ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে দেখো ইট সমান সমান ইউজ করা যায় না,
ইফ সমান সমান অ্যাপিয়ারিং, এটা চিন্তাকর্ষক, আকর্ষণীয়। হ্যাঁ যায় যায়, এটা আকর্ষণীয়। হ্যাঁ হ্যাঁ আকর্ষণীয় তাহলে এটা কি আকর্ষণীয়? আকর্ষণীয় কি এটা? তার মাঝখানে সমান সমান আমরা ইউজ করতেই পারি। তাহলে ইসটা হচ্ছে আমাদের লিঙ্কিং। আর লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? প্রেজেন্ট। বুঝতে পেরেছেন? যুক্তি দিয়ে বলো। স্যার ওইখানে জিরানটা কেন বাদ গেল আরেকবার বলেন। জিরান ভার্বের পরে বসে, জিরান নাউনের জায়গায় বসে, কি না? জিরানটা বসে নাউনের জায়গায়, অ্যাপিয়ারিংটা নাউনের জায়গায় বসেনি। তার কারণ হচ্ছে ইট ইজ অ্যাপিয়ারিং, মানে ইটটাই হচ্ছে অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিংটা কি ইট। তার মানে ইট এবং অ্যাপিয়ারিং মাঝখানে সমান সমান চিহ্ন ইউজ করা যায়, যেমনটা আমরা এখানে করতে পারছিলাম। শি ইজ বিউটিফুল, শি সমান বিউটিফুল, বিউটিফুলটা শি। ঠিক একরকম হওয়ার কারণে ইজটাকে আমরা বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেহেতু ইট এবং অ্যাপিয়ারিং একই বস্তুকে বোঝাচ্ছে। আর যেহেতু লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে অ্যাপিয়ারিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে কি আছে? আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক একই রকম আরেকটা হচ্ছে আমরা একই জানি, ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। একই কথা, তাই না? ইট সমান সমান ইন্টারেস্টিং, তার মানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? এখন আমরা আর একটা ছোট্ট অংশ দেখবো। সাথে খুব কমন কোশ্চেন, অ্যানসার আপনাদের জানা। বলেন নোমান, বলো তো কি হবে? I want to go. Answer right? টু গো To going. তিন যোগ করো, আইএনজি যোগ করো, যেমন একটা দেখতে হয়। তার মানে I want to go, এখানে মেইন ভার্ব কোনটা? ওয়ানটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা আমাদের সাবজেক্ট। ভার্বের পরে কি বসে? ভার্ব। মানে ভার্ব আমরা প্লাস প্রথম থেকে তিনটা স্ট্রাকচার করছিলাম। সাবজেক্ট প্লাস অবজেক্ট শ্রুতি বসে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই দুটার মিল আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। যদি এখানে ভার্বকে কোয়ালিফাই করে তাহলে অ্যাডভার্ব। আর অবজেক্ট বলতে কি বোঝায়? যদি ভার্বকে আমরা কি কিংবা কাকে দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। ঠিক আছে? তাহলে ভার্বকে কি কিংবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি? নাউন কিংবা প্রোনাউন। আর অ্যাডভার্ব কি? ভার্বকে কোয়ালিফাই করতে হবে, শুধু ভার্বকে না, নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? তার মানে অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা দেখবো এই অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, তাই না? ভার্ব থাকে, তারপর প্রিপজিশন থাকে, কনজাংশন থাকে, যাকেই কোয়ালিফাই করুক না কেন তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। প্লাস নাউন প্রোনাউন বাদে সবকিছু ক্ষেত্রেই অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে ভার্বের পরে অবজেক্ট কি কিংবা কাকে কোশ্চেন করতে হবে? আই ওয়ান্ট টু, আমি যেতে চাই, আমি চাই, কি চাই? যেতে। মানে কি দিয়ে কোশ্চেনের আনসারটা পাইছি? তার মানে টু গোটা কি হবে? অবজেক্ট। অবজেক্ট মানে কি? নাউনের জায়গায় অবজেক্ট মানে অবজেক্ট নাউন হিসেবে বসে। তাহলে টু গোটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? নাউন। ও হ্যাঁ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের টু গোটা নাউন। বুঝতে পেরেছেন? ভাই একটু ফাইনাইট ভার্ব একটু বুঝিয়ে দিন। ফাইনাইট ভার্ব। আচ্ছা, তোমাদের যাদের এটা নিয়ে প্রবলেম তাই এখানে বলে দিই, তাহলে শেষ হবে। দেখো, আই ওয়ান্ট টু গো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ানটা মেইন ভার্ব, তাই না? হ্যাঁ এই টু গোটা, গোটা কি এটা ভার্ব ছিল না? হ্যাঁ এখানে কিন্তু ভার্ব হিসেবে বসেন, কি হিসেবে বসছে? নাউন হিসেবে, অবজেক্ট হিসেবে। এর ভিতরে দেখবো যে হচ্ছে ওয়ানটা কি ধরনের ভার্ব আর গো থেকে যে টু গো হলো এটা কি ধরনের ভার্ব হবে। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত ছিল। নাম্বার ওয়ান শর্ত ছিল যে টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে,
ফাইনাইট ভার্বের শর্ত কি? টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। আর একটা ছিল কি? পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে। বুঝতে পারছো? এখন তুমি এখানে অ্যাপ্লাই করে দেখো, তুমি এখানে টেন্স চেঞ্জ করো, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি যখন পাস্ট ইনডেফিনিটে যাও তাহলে কি হবে? আই ওয়ান্টেড wanted to go। এখানে কোন ভার্বটা চেঞ্জ হয়েছে? টু গো না ওয়ান্টেড? যে ভার্বটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে ইনফিনিটিভ, জিরান্ড কিংবা পার্টিসিপল এই তিনটে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যে কখনো কোনো কারণেই পরিবর্তিত হয় না। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এর আগে পড়ছিলাম। ফাইনাইট ভার্বের শর্ত কি ছিল? সংজ্ঞাটা কি ছিল? যে সমস্ত ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব। টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, আবার পার্সন অনুযায়ীও পরিবর্তিত হবে। যেমন এই উদাহরণে দেখবো কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। যেগুলো ফাইনাইট ভার্ব উল্টাটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মানে নন ফাইনাইট ভার্ব পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে না, টেন্স অনুযায়ীও পরিবর্তিত হবে না। এখন দেখো পার্সন ঠিকই রাখলাম, আই থাকলো, টেন্স কে চেঞ্জ করি। ওয়ানটা ছিল ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট যদি আমরা যাই তখন কি ভাই ওয়ান্টেড টু গো, তো এখানেও টু গো ছিল, এখানেও টু গো। টু গো কোনো পরিবর্তন হয়েছে? তাই ইনফিনিটিভ ফাইনাইট ভার্ব নয়, এটা কি নন ফাইনাইট ভার্ব। তো এটা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, পাস্ট অনুযায়ীও পরিবর্তিত হয় না। বাট এখানে যদি আমরা এই একই সেন্টেন্সে হি করে দিলাম তাহলে কি হবে? ওয়ান্টের সঙ্গে এস হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়ান্টস টু গো। এখন কি করলাম? পার্সন চেঞ্জ করলাম, ওয়ান থেকে চেঞ্জ হয়ে কি হয়েছে? ওয়ান্টস হয়েছে, চেঞ্জ হচ্ছে না? তার মানে এটা ফাইনাইট ভার্ব। টু গো কোন পরিবর্তন হয়েছে? হয়নি, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল কখনোই পরিবর্তন হয় না, টেন্স চেঞ্জ করলেও হয় না, পার্সন চেঞ্জ করলেও হয় না। তবে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা মেইন ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? বোঝার উপায় হচ্ছে আই দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলে, ধরো আই প্লে, হি ভাই একটা বড় হি প্লেস, তবে এর যুক্ত হয়েছে, চেঞ্জ হচ্ছে না, তবে এটা ফাইনাইট ভার্ব। বড় ভাই সেন্টেন্সে একটা কোনো কিছু নাই, সব ক্ষেত্রে সেম জিনিসই। যেমন ধরো ভাইয়া অনেকগুলো ফাইনাইট ভার্ব অনেকগুলো নন ফাইনাইট ভার্ব থাকে। বড় হি রাইটস এ লেটার, এটা যদি আমরা আই দিয়ে চিন্তা করি তাহলে কি হবে? তখন এস হবে, আর কিন্তু এস হচ্ছে না। তার মানে রাইট আর এখানে রাইট পার্থক্য বোঝা যাচ্ছে? তার মানে কি হবে? ফাইনাইট। ফাইনাইট আর এখানে দেখো আই ওয়ান্ট টু গো, হি ওয়ান্টস টু গো, টু গো সবসময়ের জন্য সেম, তার মানে নন ফাইনাইট ভার্ব। সেন্টেন্স বড় হোক ছোট হোক সেটা কোনো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে ওই ভার্বটা যেখানে বসছে তার আগে যে পার্সন, সেই পার্সনটা তুমি চেঞ্জ করে দাও। আই থাকলে হি করে দাও, চেঞ্জ হয় কিনা, বা টেন্সটা চেঞ্জ করে দাও, তাইলে হবে। যদি আমরা এই বিষয়গুলো আরো পরে পড়বো, টেনশনে কিছু নাই। আমরা যেন কোথায় ছিলাম ভুলে গেছি। আচ্ছা, যেটা এরকম ছিল না, আই ওয়ান্ট টু গো, এটা আমরা পেয়ে গেছি, তাই না? আবার দেখো হি ফিনিশড, এখানে দিলাম হচ্ছে রাইট। এখন কি হবে? রাইট থেকে কি হবে? এস হবে কেন? প্রথমে আমরা ভার্ব পাইছিলাম এখানে এটা না, তারপরে এটাকে আমরা বলছিলাম হচ্ছে অবজেক্ট। আমরা অলরেডি ভার্ব পেয়ে গেছিলাম, আমাদের আর ভার্বের দরকার আছে না, আমাদের কি দরকার? তাহলে অবজেক্ট দরকার। এই জন্য আমরা ভার্ব থেকে নাউন করে ফেলছিলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো, আই হি ফিনিশড, এটা একটা ভার্ব, আমরা ভার্ব পেয়ে গেছি না? আর ভার্বের দরকার আছে? দরকার নেই। রাইট থেকে তাহলে কি করব? কনভার্ট করে নেব। কি দরকার? অবজেক্ট দরকার। তার মানে এই জায়গাটা হচ্ছে অবজেক্টের। অবজেক্ট মানে হচ্ছে নাউন। যেহেতু ভার্ব দেওয়া আছে, ভার্ব থেকে নাউন করব কিভাবে? ইনফিনিটিভ করে কিংবা জিরান্ড। তার মানে রাইট অথবা রাইটিং, এই দুটো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে মনে রাখতে হবে সাবজেক্টের ক্ষেত্রে ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই ইউজ করা যায়। লিখে নিতে পারো চাইলে, সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই ইউজ করা যায়, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে দুটো ইউজ করা যায় না, যে কোনো একটা ইউজ করতে হয়। ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই ইউজ করা যায়। প্রান্ত দরকার হলে লিখে নাও।
বুঝছো? সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভ এবং জিরান দুটো ইউজ করা যায়, কিন্তু অবজেক্টের জায়গায় যে কোনো একটা ইউজ করতে হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে অবজেক্টের জায়গায় যদি উদ্দেশ্য বোঝায় তাহলে ইনফিনিটিভ, আর উদ্দেশ্য না বোঝাইলে জিরান। যেখানে উদ্দেশ্য বোঝাইলে অবজেক্টের ক্ষেত্রে উদ্দেশ্য বোঝাইলে ইনফিনিটিভ, আর না বোঝাইলে হবে জিরান। এগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে আর রিপিট করা হবে না, আবারও বলছি। অবজেক্টের ক্ষেত্রে উদ্দেশ্য বোঝাইলে ইনফিনিটিভ, আর অন্য ক্ষেত্রে জিরান ব্যবহৃত হয়। রোকেয়া বুঝতে পারছো? রোকেয়া ঠিক আছে? দেখো আই ওয়ান্ট টু গো, এখানে কিন্তু গোয়িং হবে না, কারণ অবজেক্টের ক্ষেত্রে যে কোনো একটাই হয়। আমি চাই, আই ওয়ান্ট আমি চাই, কি চাই? এটা উদ্দেশ্য আছে, এজন্য হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে? হি ফিনিশড ড্যাশ, সে শেষ করেছে বা শেষ করেছিল। কি লেখা, কি কারণে উল্লেখ আছে এখানে? তবে এখানে কোনো উদ্দেশ্যের উল্লেখ নাই, তবে এখানে ইনফিনিটিভ ইউজ করতে পারবো না, ইউজ করতে হবে রাইটিং। এটা অবজেক্ট, এটা একটা নাউন, এটা অবজেক্ট, এটা একটা নাউন। নোমান বুঝতে পারছো তো? ক্রান্ত? ইংলিশ গ্রামার এখনকার জন্য লাগবে, পরের জন্যও লাগবে। এখান থেকে পরিত্রাণের কোনো উপায় নেই, পারাটাই পরিত্রাণের উপায়। আর মেডিকেলের ক্ষেত্রে যেটা হয়, প্রবলেমগুলো করে কি, ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়তে পড়তে ইংলিশের জেনারেল গুরুত্ব দেয় না। এই জায়গা থেকে খারাপ। পরীক্ষা হলে গিয়ে চিন্তা করিস, আমি যে একটু পড়তাম তাহলে 25-এর মধ্যে 23 পেতাম, 24 পেতাম, আলটিমেটলি সময় শেষ হয়ে যায়। আর নার্সিং এর ক্ষেত্রে যেটা হয়, ইংলিশ কঠিন, যা করবো না, ইংলিশ না পারলে কি হবে, অন্য কিছুতে চলে যেত। কিন্তু যে সাবজেক্ট গুলো আছে তার সব সহজটাই হচ্ছে ইংলিশ, যেটা তোমার পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা। ধরো কোনো তুমি, আমরা যে উদাহরণগুলো দিচ্ছি, উদাহরণগুলো তুমি পরীক্ষা হলে পাইলা, তখন পড়ে মনে করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, কিন্তু এইগুলাই মানে তোমাদের পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না যারা গুরুত্ব দেবে। এই যদি বিশ্বাসটা হয়, যারা গতবার পরীক্ষায় তাদেরকে জিজ্ঞেস করবে, তারা বলে দিবে যে হ্যাঁ আমরা সবচেয়ে বেশি ইংলিশে কমন পেয়েছি। তো এবারও ঠিক তেমনটাই ঘটবে। তার মানে এখানে আমরা জিরান ইউজ করলাম, এখানে ইনফিনিটিভ ইউজ করলাম, তাই না? মনে থাকবে তো? আচ্ছা, একটা উদাহরণ দিই। পরীক্ষা আসতে পারে, এটা তুমি এত কথা বললে বুঝবো কেমনে? আপনারা এত কথা বললে বুঝবো কেমনে? আমি কিন্তু বলিনি, কই নেই, বলছি তোমার কথা। He advised me, তারপর একটা গ্যাপ, এটা হচ্ছে give up smoking। এখন কোশ্চেনটা হচ্ছে এখানে কি হবে? He advised, আমাকে অ্যাডভাইস করা হলো, পরামর্শ দেওয়া হলো কি করার জন্য? স্মোকিং বন্ধ করার জন্য। এখন দেখো, এটা হচ্ছে আমাদের ভার্ব, কথা বলেন না, তার মানে আমাদের এখন কি দরকার? আর ভার্ব দরকার আছে না, গিফট এখানে ভার্ব, তোমাকে নাউনে কনভার্ট করব। উপায় দুইটা, ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান। যদি উদ্দেশ্য বোঝায় তবে ইনফিনিটিভ, আর উদ্দেশ্য না বোঝাইলে জিরান। কি অ্যাডভাইস, আমাকে পরামর্শ দিল, কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বোঝাচ্ছে, তার মানে আমরা आंसर পাবো হচ্ছে পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। কথা বলেন না, অনলাইনে যারা আছে তো খুবই প্রবলেম হয়। আর মাইক্রোফোনটা একটু উপরে তুলে আপনাদের মাইক্রোফোনটা একটু উপরে তুলে নেন।
শার্টের তোমাকে একটু বুঝতে উপরে, পারছি না। তার মাইক্রোফোনটা শার্টের একটু উপরে তুলেন, তাহলে মানে ভয়েসটা ক্লিয়ার আসবে। আচ্ছা আচ্ছা, বলবো তো। দেখো এবার কি হয়। আচ্ছা তাহলে হ্যাঁ, খেয়াল করো আবার। তার মানে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, যেখানে আমরা কি ইউজ করলাম, ইনফিনিটিভ ইউজ করলাম। তো এটা যদি মনে রাখতে কষ্ট হয়, মনে রাখবা অবজেক্ট প্রোনাউনের পরে অলওয়েজ ইনফিনিটিভ হয়। অবজেক্ট প্রোনাউনের পরে অলওয়েজ ইনফিনিটিভ হয়। অবজেক্ট প্রোনাউন প্লাস ইনফিনিটিভ। না সোজা লিখতে পারি না, বুঝতে পারছো? আমার লিখতে গেলে বাঁকা হয়ে যায়, বিশেষ করে বোর্ডে। অবজেক্ট প্রোনাউনের পরে অলওয়েজ কি হবে, ইনফিনিটিভ হবে, কারণ এটা তখন উদ্দেশ্য বোঝায়। তারা উদ্দেশ্য হিসেবে বুঝতে পারবে না, তাদের ক্ষেত্রে শর্ট করে। বুঝে দিতে পারি? জি স্যার। লাস্ট এক্সাম্পল এখানে সব এখানে অপশন ছিল, অপশনগুলো আমি লিখলাম না, ঠিক আছে? অপশনে আছে হচ্ছে ফর বাইং, টু বাই, ফর বাই, টু বাই। তারপরে দেখো আই ওয়েন্ট টু দ্য শপ, আমি দোকানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? কোন একটা কিছু কিনতে, নিউজ পেপার কিনতে। আশা করি এর বেসিক জিনিসটা তোমরা বুঝতে পারছো। আর তোমরা যেটা করবা, প্রত্যেকটা বইয়ে ইনফিনিটিভ জিরাইন নামে একটা চ্যাপ্টার আছে, এখানে এরকম কিছু চার্ট দেয়া আছে, এগুলো পড়বো অবশ্যই। তো জিরাইনটা পড়বা, জিরাইনটা পড়লে অটোমেটিক্যালি ইনফিনিটিভ সম্পর্কে ধারণা হবে। এবং কোশ্চেন যেগুলো আছে প্র্যাকটিসের, সেই কোশ্চেন গুলো বেশি করে পড়বা, কারণ কোশ্চেন বারবার ঘুরে ফিরে একই জিনিসগুলোই আসে, কমন করবে। অন্তত একটা কোশ্চেন এখান থেকে যে কোনো পরীক্ষা আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আমি জিরানটা করে নিবা। তার মানে এই যে ভার্বগুলো আছে এখানে, এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি হয়, কখনো ইনফিনিটিভ হয় না। উপরে ইনফিনিটিভ যে চারটা আছে, এই চারটার পরে সবসময় ইনফিনিটিভ হয়, ঠিক আছে? এরপরে কোনো আইএনজি হয় না। আর কি রাইট ফর্ম অফ ভার্ব তোমরা পড়ছিলা? রাইট ফর্ম অফ ভার্ব ইন্টারভিউ পড়ে আসছো যে লুক ফরওয়ার্ড টু, ডু নট মাইন্ড, তারপরে থিংক অফ, অবজেক্ট টু, ফরগেট অ্যাবাউট, এগুলো পরে ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি হয়। মনে আছে? জেন্ডার দেখে নি কত পেজ তোমাদের গাইডে? 56 পেজ। দাঁড়িয়ে দাও, দেখো পেজ নাম্বার হচ্ছে গাইডে 56। প্রথমে যে চারটা দেয়া আছে, এখানে লেখা আছে verbs that take only infinitive, অর্থাৎ যে সমস্ত ভার্বের পরের ভার্বগুলোকে অলওয়েজ ইনফিনিটিভ করতে হবে, এই ভার্বগুলোর সঙ্গে কখনোই আইএনজি হবে না, অর্থাৎ সবসময় টু ইউজ করতে হবে, ইনফিনিটিভ ইউজ করতে হবে, কারণ এগুলো দ্বারা সবসময়ের জন্য উদ্দেশ্য বোঝায়। এই যে প্রথম যে এটা দেয়া আছে চারটা 56 এ, দেখো verbs that take only infinitive, মানে এগুলো অলওয়েজ কি হবে, ইনফিনিটিভ হবে। আমরা যে ইনফিনিটিভ রুলস গুলো দেখলাম সেটা, হ্যাঁ, যেমন ধরো এখানে এগ্রি, এইম, অ্যাফোর্ড, অ্যাপিয়ার, আস্ক, অ্যারেঞ্জ, কেয়ার, চুজ, এগুলো তাই তো? এই যে আই হোপ টু গো অন এ ভ্যাকেশন সুন, एग्जांपल দেখো আই হোপ টু গো অন এ ভ্যাকেশন সুন, এখানে হোপের পরে কি হচ্ছে, টু গো, এখানে কখনোই গোয়িং হবে না, বুঝছো? কারণ হোপটা হচ্ছে ইনফিনিটিভ ওয়ার্ড, এরপরে যে ওয়ার্ডটা বুঝবে তার সঙ্গে ইনফিনিটিভে টু যোগ করতে হবে, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে? একইভাবে পরের পেজে দেখো আরেকটা চার্ট দেয়া আছে, verbs that take only জিরান, অর্থাৎ যেটা সবসময় জিরানকেই গ্রহণ করবে, আর এরপরে যে ভাবটা হবে সেটা অলওয়েজ কি হবে, জিরান, কখনো ইনফিনিটিভ হবে না, কারণ এগুলো দ্বারা উদ্দেশ্য বোঝায় না। তো তোমরা এই জিরানের অংশটাই বেশি করে পড়বা, এবং এগুলো পড়া হচ্ছে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে প্র্যাকটিস করা।
প্র্যাকটিস করলে পরীক্ষায় কোশ্চেন আসলে ডিরেক্ট অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আর কোশ্চেন কমন পড়বে এই চ্যাপ্টার থেকে অন্তত। যাই হোক, এরপরে চ্যাপ্টারটা কি লিখছিলাম? এখান থেকে একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, সাবজাংটিভ, ও বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। একটা সাউন্ড আসতেছে কোথেকে জানো তোমাদের ওখানে? এটার আগে পড়ানো সবই হয়েছে, এখন আবার পড়াবো। কিন্তু তোমাদের প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কাজ হবে না। তোমাদের বেশ কয়েকটা বড় করে দিচ্ছি, খুব ছোট করে দিচ্ছি, ঠিক আছে? যেন তোমাদের পরীক্ষা আসার মতো করে হয়। সাবজেক্টের বাংলা অর্থ কি বললাম? সংযোজক অব্যয়, সাবজাংটিভ মুড বলে দেখি। চলো 5-6টা ভাব মনে রাখবা। নাম্বার 1, অ্যাডভাইস, সাজেস্ট, ইনসিস্ট, আর্জ। তারপর আসার মতো কি লিখছেন? ইনস্টিংক্ট। এবারে ভাবতে কষ্টকর, না, কমাই দিলাম। এই ভিতরে 3 স্টার হচ্ছে সাজেস্ট, অনেক সময় একটা মনে রাখলেও কাজ হবে। হ্যাঁ, আছে কমেন্ট। স্যার রিকোয়েস্টের পরে কি লিখছেন? কমেন্ট, কমেন্ট করা, সে কমেন্ট। আজ মানে জিজ্ঞাসা করা, আর্জ মানে হচ্ছে আহ্বান করা, ইনসিস্ট মানে হচ্ছে জেদ ধরা, সাজেস্ট মানে হচ্ছে কি পরামর্শ দেওয়া, অ্যাডভাইস মানে ঠিক তাই না? বলে স্যার এগুলো তো পারি। কি এগুলা? এগুলা কি হয় বলে দেখি? কাজ জানে কাজ দেখো, মোবাইলে ছবি তুলে দিন, লিখবে না। এই যে আপনি মোবাইলে ছবি তুললেন, এটা মাথায় ঢুকবে না, বাট লিখলে কি হইতো? মাথার ভিতরে ঢুকে যেত। পরীক্ষা হলে কি হাতে এটাই কাজে লাগতো। স্যার ওটা কি লিখছেন? আরইকিউ রিকোয়েস্ট, হ্যাঁ, REQUEST। এই যে এগুলা কি সবগুলা কিন্তু ভার্ব, দেখো বলে তো সবই থাকবে। কাজে কি হবে এই ভার্বগুলো দিয়ে? স্যার এগুলো স্পেশাল ভার্ব, এগুলো পর হলো ভার্ব প্লাস। স্যার এটা কমেন্ট নাকি রিকমেন্ড? কমান্ড, রিকমেন্ড দুইটাই হতে পারে এখানে। এখানে শুধু রিকমেন্ড। তারপর এগুলো স্পেশাল ভার্ব, সত্যি ঠিক আছে। তারপর তো বললাম এগুলো স্পেশাল ভার্ব, এগুলো মনে রাখতে হবে। এইগুলোর পর সব সময় দ্যাট বসে। এগুলোর পর সবসময় ড্যাট বসে, একজন বলছে। হ্যাঁ এটা তো বললাম। এখানে তো শেষ না, আরো আছে। ভার্ব প্লাস আইএনজি। হয়নি? না আমরা ভার্ব ওয়ান, সরি। হ্যাঁ, আমরা ওখান থেকে বের হয়ে গেছি। আপনি এমন ভাবে জিজ্ঞেস করেন আমি তো ভুলেই যাই। আমারই দোষ হলো এখন। হ্যাঁ। আচ্ছা, সাবজেক্টিভ মোডে কিন্তু দেখো এই কয়েকটা ভাব, আরো ভার্ব আছে অনেক, আমরা ওইগুলো নিয়ে যাচ্ছি না। দেখলাম যে অ্যাডভাইস, সাজেস্ট, ইনসিস্ট, আর্জ, রিকোয়েস্ট, কমেন্ট, আস্ক। এই ভার্বগুলোর পরে যদি কখনো ড্যাট বসে, এরপরে সেন্টেন্সটাতে একটা চেঞ্জ আসবে। ড্যাটটা কি? ড্যাটটা একটা কনজাংশন না? কনজাংশন বা লিঙ্কার বা কি বলে ক্লোজ মার্কার, তাই তো? রোমান ঠিক বললাম না? ড্যাটটা হচ্ছে কনজাংশন বা ক্লোজ মার্কার বা লিঙ্কার, যেটাই বলো। তার মানে হচ্ছে এরপরে আরেকটা সেন্টেন্স বলবে, তাই না? হ্যাঁ, ভাইয়া দ্যাট বসে কোন সময়? অ্যাডভাইস মানে এগুলো পরে বসে। এই ভাবগুলোর পরে নরমালি ড্যাট বসে। দ্যাট বসে তারপর যখন ড্যাট বলবো তখন আমরা এটাকে সাবজাংটিভ মোড বলবো, অন্য ক্ষেত্রে বলবো না। যখন দ্যাট বসে আর যদি ড্যাট না বসে তাহলে অন্য কিছুতে চলে যাবে, এর ভিতরে আসবে না, আমাদের আর তখন ঝামেলা নাই। কারণ এই ভাগগুলোর পরে যখন ড্যাট বসবে, আর ড্যাট বসার অর্থই হচ্ছে এরপর একটা সেন্টেন্স থাকবে। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে দেখো কি কি বসে, আমরা সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব ইউজ করি, তাই না? নরমালি যে কোনো সেন্টেন্সের গঠনে এরকম থাকে।
হ্যাঁ অবশ্যই। যেমন ধরো হি ভাব দিলাম হচ্ছে প্লে, হির সঙ্গে এন এস হবে তাই না? হ্যাঁ হি প্লেস সাবজেক্টের পরে ভার্ব এবং পার্সন অনুযায়ী এস কিংবা ইয়েস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু যখনই এই ভার্বগুলো বসবে এবং এরপরে ড্যাট বসবে তখন ড্যাটের পরে যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ফলো করা যাবে না। সাবজেক্ট অবশ্যই থাকবে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, তো ভার্বের বেস ফর্মটাই থাকবে। ওই জায়গায় বার্ড যেটা আছে ওইটাই বসবে, এটা তো আলাদা। আপনি এটা দিয়ে স্যার এটা তো আমাদের করাইছে, যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্ব। অ্যাক্টিভ প্যাসিভের ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। এই যে এই ভাবগুলো বসলো, এরপরে বসবে হচ্ছে ড্যাট। যখন এই ভাবের পরগুলো ড্যাট বসে তখনই এটা হচ্ছে সাবজেক্টিভ মোড হয়ে যায়। যদি এই ভাবের উপর পরে যদি ড্যাট না বসে তাহলে সাবজেক্টিভ মোড হবে না। হ্যাঁ, অ্যাডভাইস দ্যাট, সাজেস্ট দ্যাট, রিকমেন্ড দ্যাট, কমেন্ট দ্যাট, তাহলে তখনই কি হবে সাবজেক্টিভ মোড। আর সাবজেক্টিভ মোড যখন হয়ে যাবে তখন ড্যাটে পরে আমরা জানি একটা সেন্টেন্স হবে তাই না? যখন এই সেন্টেন্সটা হবে তো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে সাবজেক্ট প্লাস V1। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমাদের সাবজেক্ট থাকতে সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে কি হয় এস কিংবা ইএস হয়, কিন্তু সাবজেক্টিভ মোডের ক্ষেত্রে এখানে এস কিংবা ইএস হবে না। হ্যাঁ, বুঝতে পারছো? যেমন ধরো এখানে দিলাম হচ্ছে দা ডক্টর সাজেস্ট দ্যাট। এই যে আমরা কি পেলাম এখানে সাজেস্ট পাইছি না, এরপরে কি আছে দ্যাট আছে, তার মানে সাবজেক্টিভ মোড। তাহলে এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ধরো এখানে দিলাম হি, আমরা দিলাম হি, এন্ড ভার্বের সঙ্গে এস কিংবা ইএস হওয়ার দরকার ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এখানে এস কিংবা ইএস যুক্ত হবে না। জাস্ট ও এস লস ওয়েট, হি এস লস, লস মানে ছাড়ানো, কমানো, সেটা ওয়েট কমানো, মানে ডক্টর কি বলে তাকে তার ওজন কমানোর জন্য পরামর্শ দিল দেয়। ঠিক আছে, তার মানে যখনই এই ভাগগুলো বসবে এরপরে ড্যাট হয় তখন কি হয় সাবজেক্টিভ মুড হয়। আর সাবজেক্টিভ মুড হওয়ার অর্থ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন হোক আর অন্য যে কোনো পারসনই হোক না কেন ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছো? এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসছে এখন পর্যন্ত। এটাই তো দা ডক্টর সাজেস্টেড জায়গায় সাজেস্টেড ছিল, পিডি যোগ করা ছিল, দ্যাট হি পরে এই জায়গাটা গ্যাপ ছিল, তাহলে আমাদের কি করতে হবে? এই লজের জায়গায় গ্যাপটা ছিল, লজ ছিল না। কেন অপশনে ছিল হচ্ছে শুড লস, উড লস, লস আর শুধু লস। শুধু লস ভার্বের বেস ফর্ম। ও মানে দ্যাট এর জন্য হ্যাঁ, এখানে আর লসের সঙ্গে এর যুক্ত হবে না। হ্যাঁ, অন্য কোনো মডেলও যোগ হবে না। এই এক্সারসাইজটা একটু একবার বলতে হবে। এটা কি দিলাম? স্যার স্যার এটা কিন্তু আমাদের সজল স্যার অন্যভাবে পড়াইছিল। সজল ছাত্র যেভাবে পড়ে তুমি সেটা পারছো? স্যার সজল স্যার পড়াইছিল যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি প্যাসিভ হয় বি প্লাস ভি থ্রি, এরকম পড়াইছিল। আচ্ছা, আমিও তোমাদের ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা একটা অংশ গেল। আমাদের বইয়ের দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 53, হ্যাঁ 54 53 এর একটা উদাহরণ দেখো আগেরটায়। হ্যাঁ টম সাজেস্টেড দ্যাট, সাজেস্টেড পরে দ্যাট আছে না, তাহলে কি সাবজেক্টিভ মোড। এরপরে কি আছে হিজ ফ্রেন্ড, সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু ছিল, এটা কারণে ভার্বের সঙ্গে এস হওয়ার কথা ছিল, স্টেজ হওয়ার কথা ছিল, এখানে কিন্তু এস যুক্ত হয়নি। কেন? এটা সাবজেক্টিভ। কেউ দেখে না। ঠিক আছে, নিপা বলো কি? না ভাইয়া কিছু না। তারপর এটা দেখো স্যাম প্রপোজ দ্যাট, দেখো প্রপোজ একটা সাবজেক্টিভ ভার্ব, এরপর দ্যাট বসতে হবে সাবজেক্টিভ মোড, তারপরে কি হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। কি হচ্ছে টম টেলিফোনের সঙ্গে এস যুক্ত হওয়ার কথা ছিল, যেখানে এস যুক্ত হয়নি। এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার কোশ্চেনটা কিভাবে তার মানে অ্যানসারটা আমরা কিভাবে মানে যে ওই হেয়ার পরে লস দিতে থাকবে না অপশন দিয়ে অপশনটা দিয়ে এই যে দিয়ে দিলাম, এরপরে একটা গ্যাপ থাকলো। হ্যাঁ নাম্বার 1 এ
দিলাম ওখানে হচ্ছে শুড লজ, শুড বি নাম্বার হচ্ছে উড লজ, 3 নম্বরে দিলাম হচ্ছে শুধু লজ, বি নম্বরে এল ও এস ই লজ। কি হবে? আমি বলতেছি যে সাজেস্টেড থাকে আমরা জানি এটা সাবজেক্টিভ মুড, কিন্তু হিয়ার ফর যে লস বলবে আমরা এটা কি করব? এই যে সাজেস্টেড, এই সাজেস্ট করে যখনই ড্যাট বসছে তাহলে সাবজেক্টিভ মুড হয়ে গেছে, তার মানে সাবজেক্ট যে কোনো পার্সন হোক না কেন ভাবে বেস ফর্ম ইউজ করতে হবে, ভার্বের সঙ্গে কোনো এস কি এস যুক্ত হবে না, সাবজেক্টের সাথে কোনো এস বা ই ভার্বের সঙ্গে এস কি এস হবে না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেমন ধরে এখানে হি সাবজেক্ট না, হি ভার্ব যদি এখানে লস হইতো নরমালি কি হইতো, লস সঙ্গে এস হইতো না, হ্যাঁ হি প্লেস, হি সিংস, কিন্তু এই সাবজেক্ট মুডের জন্য এখানে এস টা যুক্ত হবে না, শুধু লস, তাহলে বেস ফর্ম। এই শুড উড এগুলো কোনো কিছু ইউজ হবে না, কথা হলো ভার্বের সাথে কোনো এস বা ই ইউজ হবে না, কোনো কিচ্ছু হবে না, খালি বেস ফর্ম। হ্যাঁ এই পরীক্ষায় আসতে পারে। বলো ভাইয়া যেসব কোশ্চেনে হচ্ছে 4টা অপশনে যে মডেল অক্সিলারি দেওয়া হয় সেটা সেক্ষেত্রে মডেল অক্সিলারি ইউজ করবা না, এই যে লস দেয়া আছে লস অ্যানসার করবা। ওই একটা বইয়ে আমি দেখলাম যে একটা কোশ্চেন আছে যে আই সাজেস্টেড দ্যাট হি ড্যাশ লিগ্যাল আমরা বলতেছি ক্লাসে করে ওখানে যদি বেস ফর্ম দিয়ে অ্যানসার না থাকে সেক্ষেত্রে তুমি মডেল ইউজ করতে হবে, ঠিক করো, কথা বলো না। যদি মডেল মানে বেস ফর্ম না থাকে দেন তুমি অন্যটা চিন্তা করবা, নরমালি বেস ফর্ম থাকে যদি কোশ্চেন ভুল না হয়। কিন্তু মডেল অক্সিলারির ক্ষেত্রে আমি কোনটা বেস্ট ফর্ম দেবো? উইল আছে, মাস্ট আছে, শুড আছে, ক্যান আছে, এটার মধ্যে কোনটা? সেক্ষেত্রে অর্থটা চিন্তা করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে শুটটা বসে, সেটা সাবজেক্টিভ হয় না, অন্য কিছু হয়। সাবজেক্টিভই তো এটা। বিকল্প পদ্ধতিটা বুঝলাম যে সাবজেক্ট আচ্ছা ওটা আমরা যখন পাবো কোশ্চেন পাবো কত নাম্বার সেটা আমরা তখন দেখে নিব, কিছু নাই। এটা মনে রাখো যে হচ্ছে এরকম করে আমরা ভার্বের সঙ্গে এস কি যুক্ত করব না বা কোনো মডেল যোগ করব না। আচ্ছা এখন তোমাদের বি নিয়ে যে কথা ছিল, আমরা অ্যাক্টিভ প্যাসিভ চিন্তা করতে যাব না, আমরা জাস্ট হ্যাঁ বলো। সামনে থেকে এত কথা বললে ক্লাস করতে পারবো না, প্রচুর মাথা ব্যথা করতেছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা ওদেরকে বলছি ওরা আর একটু কম কথা বলবে। বাদ দিয়ে ওরাই ক্লাস করুক, করবো না ক্লাস। হ্যাঁ না কথা বলেন না, আপনারা কথা বললে ওদের প্রবলেম হয় আর ওরা কথা বললে আপনাদের প্রবলেম, সবকিছু মিলে একটু ঝামেলা, এই জন্য একটু চুপ থাকা বেটার। ইট ইজ সাজেস্টেড দ্যাট, সাবজেক্ট দিলাম এখানে হি, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন যদি এখানে কোনো ভার্ব না থাকতো, ভার্ব বলতে ডু ভার্বকে বোঝাচ্ছি, ডু ভার্ব মানে যে সমস্ত ভার্বগুলো কাজ করা বোঝায়, যেমন প্লে সিং এরকম। যদি কোনো রকম ভার্ব না থাকে তখন আমরা কি করবো, তখন আমাদের ভার্ব লাগবে, ভার্ব লাগবে না, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে। কারণ এখানে বুঝতে পারছি ড্যাট আছে, ড্যাটটাকে একটা কনজাংশন, এরপরে অবশ্যই একটা সেন্টেন্স করতে হবে। এখানে আমরা সাবজেক্টটা পাইছি, তেমন আমরা এখানে ভার্ব চাই। যদি কোনো ডু ভার্ব না থাকে, কোনো ভার্বই না থাকে, তখন আমরা এই জায়গাকে বি ভার্বটাকে নিয়ে যাই। বি ভার্ব বলতে কি বোঝায়? am is আর was are, দেখো am is আর was were, কিন্তু এই বিষয়গুলোর তো ভেরিয়েশন আছে তাই না? হ্যাঁ ভার্বের বেস ফর্মে কোনো ভেরিয়েশন আছে? যেমন প্লে, প্লে মানে প্লে, তুমি এটা পাস্ট ফর্ম কি করবা? প্লেড করবা। প্লেইড আর এটা থার্ড পারসন ফর্ম কি? প্লেস করবা। কিন্তু এখানে am তো I এর জন্য, is তো he এর জন্য, you তো আর এর জন্য, তাই না? এগুলো পাস্ট ফর্ম হওয়া যায়, তার মানে এগুলো তো চেঞ্জ হয়, তো আমরা এটা ইউজ করতে পারবো না, যে কারণে এগুলো আমরা ইউজ করবো হচ্ছে শুধুমাত্র বি ভার্ব। এই জন্য আমরা এখানে হি বি ইউজ করি, এখানে ইজ ইউজ করতে পারলাম না, আর ইজটা হচ্ছে থার্ড পারসনের ফর্ম, কারণ প্লের সঙ্গে আমরা এজ যোগ করতে পারছি না, তাই না? হি প্লেস এমন হওয়া দরকার ছিল না, এই সঙ্গে ইজ ইউজ করতে পারবো না একইভাবে, আমরা এই জায়গায় কি ইউজ করবো? বি, বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, হি বি ধরো অন টাইম। তো এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। দেখবা যদি ভার্ব থাকে, কোনো ভার্বের সঙ্গে এস কিংবা ইএস হবে না, কোনো মডেল হবে না, সোজা কথা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? আর যদি কোনো ভার্ব না থাকে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকে, ডিরেক্ট ইউজ করব, বি ইউজ করব। বিষয়টা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে দেখো এখানে ইট ইজ সাজেস্টেড দ্যাট, এই অংশটা এই সাজেস্টেড কিন্তু ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য এখানে এই কারণেই করা যাবে না, কারণ দ্যাটের আগের অংশ তো আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে পরে। এখানে আমি কিভাবে বুঝবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কারণ এখানে সাবজেক্ট কাজ করতেছে, হ্যাঁ করতেছি তো। তার মানে এটা তো অ্যাক্টিভ। তাহলে হ্যাঁ হ্যাঁ
কিন্তু এটা যে প্যাসিভ কিনা এটা আমরা ধরতে যাব না, আমরা দেখবো এই জায়গাতে কি আছে, গ্যাপের জায়গায় ভার্ব আছে কিনা। যদি ভার্ব থাকে তাহলে ভার্বের জাস্ট বেস ফর্ম, আর যদি ভার্ব না থাকে তাহলে ডিরেক্ট বি, মেজর না বি। যদি এই জায়গায় গ্যাপটাতে কোনো ডু ভার্ব এই থাকে, জায়গায় গ্যাপ থাকবে। হ্যাঁ সাবজেক্টের পরে গ্যাপ, এই গ্যাপে যদি ভার্ব থাকে যেমন প্লে, সিং, ভার্ব না, এগুলোর সঙ্গে কোনো এসও হবে না, এগুলোর সঙ্গে কোনো মডেলও হবে না, জাস্ট বেস ফর্মটা প্লে অথবা সিং, ঠিক আছে। আর যদি এই ভার্বগুলো না থাকে, অক্সিলারি ভার্ব থাকে, হ্যাঁ অপশনে যদি এগুলো না থাকে অক্সিলারি যদি থাকে অ্যামিজার ওয়াজ ওয়ার, সেক্ষেত্রে অ্যামিজার ওয়াজ হবে না, হবে শুধুমাত্র কি be। হবে? হ্যাঁ সব পার্সনের সঙ্গে, যেমন হি বি অন টাইম, ইউ বি অন টাইম, আই বি অন টাইম, যাই হোক না কেন বি যোগ করে দেবে, আর যদি মানে প্লে থাকে তাহলে প্লে প্লাস প্লে অথবা সিং যেটা থাকে। এখানে তোমাদের পেজ নাম্বার 54 দা ভার্ব বি দিয়ে দেওয়া আছে, দেখো সবগুলোর প্রথম অংশে অ্যাডজেক্টিভ ইউজ করা হচ্ছে। এইভাবে মনে রাখতে পারো যে প্রথম অংশে যদি অ্যাডজেক্টিভ এভাবে ইউজ হয় তাহলে পরে বি হবে। আমার মনে হয় না এত পেইন নেওয়ার দরকার আছে, জাস্ট গ্যাপে যাবা, গ্যাপে গিয়ে দেখবা ভার্ব আছে কিনা, ভার্ব থাকলে হবে বেস ফর্ম, ভার্ব না থাকলে বি সোজা কথা। আর পরীক্ষা আসলে ওই দা ডক্টর সাজেস্টেড ড্যাট ওই কোশ্চেনটাই আসবে, হ্যাঁ ঠিক আছে, এই দুইটার মধ্যেই একটা আসবে। আচ্ছা এরপরে আমাদের আর কি করে দেখাচ্ছিল, স্যার এলও এস এই লক্ষণে কোন আর এলও ডাবল এস এই লক্ষণ লস হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে নাউন, আর এলও এস হচ্ছে ভার্ব, এলও এস এটা হচ্ছে ভার্ব, আর এলও ডাবল এস হচ্ছে নাউন। দেন আরেকটা ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট করছিলাম না, ঠিক স্যার কাছাকাছি। অ্যাডজেক্টিভ ইউজ উইথ দা সাবজেক্ট এটা যে বি বললাম না, এটাই ঠিক হয় হ্যাঁ জি স্যার ওইটাই অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। আচ্ছা ওটা লিখে বলছি শেষ করি তারপর ওটা পড়ো। কি আছে জিজ্ঞেস করতে বলে বলবি না বলে বলবি রাগ করেন না। কাজিন আপনি স্যার আপনি ডাকলেও সমস্যা না, আচ্ছা ডাকবো না। গ্রাম থেকে ঘোরার গল্প শোনাইলাম, প্রাণ তো রাগ করে বসে থাকলো, যাবো ডাকবো না ভাই এমন কিছু না। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট শব্দের অর্থ কি? চুক্তি, তাই না? অ্যাফার্মেটিভ বলতে বোঝানো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ বলতে বোঝানো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। স্যার সাবজেক্টিভ ভার্বের মধ্যে কি আপনি অনেক বই একসঙ্গে করা, অনেক বই আলাদা, কিন্তু এখানে আলাদা করা, একটু খেয়াল করো, পরে আবার দেখো মিলাই পরে দেখো একটু বুঝে নি এটা। হ্যাঁ এখানে দুটো অংশ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অংশ আর একটা হচ্ছে নেগেটিভ অংশ। তার মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট একটা, নেগেটিভ এগ্রিমেন্ট আর একটা, দুটোকে একসঙ্গে আমরা এভাবে নিই, ঠিক আছে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলতে বোঝানো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে এগ্রিমেন্ট হবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর চুক্তি। আর নেগেটিভ সেন্টেন্সে যে এগ্রিমেন্টটা হবে সেটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। আমরা এর আগে বিভিন্ন সময় নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করছিলাম না, প্রোনাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন ইউজ করছিলাম। তার কারণ কি? দ্বিত্বতা দূর করার জন্য, পুনরাবৃত্তি দূর করার জন্য, তাই না? বারবার একই ওয়ার্ড ইউজ করলে কি হয়? পেইন লাগে, খারাপ লাগে শুনতে, তাই না? এটাকে দূর করার জন্য আমরা কি করি? নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি, প্রোনাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন ইউজ করি। এমন কিছু আছে, যেমন ধরো লিখলাম এখানে রহিম প্লে ফুটবল, রহিম ফুটবল খেলে, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখো ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট, ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট, এটা সেম জিনিসটা, সেম জিনিস, শুধুমাত্র সাবজেক্টটাতেই চেঞ্জ। কারণ কথা হচ্ছে আমরা একটা সেন্টেন্স যখন লিখবো, দুটোকে আলাদা করে লিখবো না দুটোকে একসঙ্গে লিখবো? একত্রে লিখতে হবে। যদি একত্রে লিখতে যাই তখনই আমাকে এগ্রিমেন্টের সাহায্য নিতে হবে।
বুঝতে পারছো? যেহেতু দুটো জিনিস একই, তার মানে আর বারবার লিখলে লেখার সৌন্দর্য নষ্ট হবে। এই সৌন্দর্য নষ্ট থেকে দূরে থাকার জন্যই আমরা এই এগ্রিমেন্টের সাহায্য নেব। নেওয়ার সময় দেখবো সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে সেন্টেন্সটা কি নেগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে রোল প্লেস ফুটবল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এখানে যে বিষয়টা অ্যাপ্লাই করব সেটা হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এই অংশটাকে এখন আমরা উপরের সঙ্গে যোগ করে দিই। কিভাবে যোগ করব সেটা হচ্ছে বিষয়। এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সময় আমাকে হেল্প করবে হচ্ছে সো অলসো এক্সিকিউটিভ, আর নেগেটিভ সময় আমাকে হেল্প করবে হচ্ছে ইদার বা আইদার নাইদার। মানে অ্যাফার্মেটিভ এটা হচ্ছে সেন্টেন্স মনে রাখবা, আর এটা নেগেটিভ সেন্টেন্স। আমাদের অনলাইন থেকে 2-4 জন দিকে কমে গেছে ঘটনা কি? যে অশান্তি এর মধ্যে ক্লাস করা যায় নাকি? আমিও চলে যাব। আপনিও চলে যাবেন? ভাবতেছি আমিও যাবো, মাথা ব্যথায় উঠে যায় এটা চিল্লাচিল্লিতে। নিপা মোনালিসা চিল্লাপাল্লায় মাথা খারাপ হয়ে যায়, চলে যাবে। সুবর্ণা চলে যাবে। আর কে যাবেন? তার চেয়ে বেড়ে আমি চলে যাই, এটা সবচেয়ে বড় সমাধান। আমি আসবো ওই জায়গায় আইসে বলবো যে এত কথা কিছু যাবো না। এটি বুঝতে পারছো? এখন খেয়াল করো, তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করব হচ্ছে সো আর অলসো, আর নেগেটিভ সেন্টেন্স ইউজ করব হচ্ছে আইদার আর আইদার। এখন দেখলাম এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তো আমরা ইউজ করব সো কিংবা অলসো। এখন যখন আমরা সো ইউজ করব তখন একরকম হবে, যখন অলসো ইউজ করব তখন আরেক রকম হবে। তার মানে এই অংশে আমরা যেটা করব, এখানে একটা কমা দেব। কমা হবে? হ্যাঁ, কমা দেব। কি ছিল? আই প্লে ফুটবল ছিল না? এটাকে আর লিখবো না, এখান থেকে শুধুমাত্র সাবজেক্টটাকে নেব। সাবজেক্ট কি? আই। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বকে নেব। আই প্লে অলসো, আই প্লে ফুটবল, তাই ছিল না? এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি? আমি যার ডু আমি যা সাইড সঙ্গে কি হবে? ডু। আমি যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব। হ্যাঁ আই ডু পরে হবে অলসো। আই ডু শেষ। আই ডু। এখানে যদি আমরা সো ইউজ করতাম তাহলে এখন সো যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে সোটা আগে বসবে। সো ডু। সো টু তারপরে বিষয়টা হচ্ছে যে সেন্টেন্সটা আমরা দেখব প্রথমে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই টেন্সে অক্সিলারি ভার্বকে ইউজ করতে হবে। যদি আমরা সো ইউজ করি তাহলে প্রথমে থাকবে কি? সো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে 1 নম্বরের বিষয়। আর 2 নম্বর যদি আমরা অলসো ইউজ করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে অলসো। এটাতে 2 নম্বর নেবে। সোটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সো দিয়ে আসে। সো টু হয় বুঝতে পারছো? ধন্যবাদ। বুঝলেই বিপদ। ক্লাস শেষ মানে কয়টা হয়? ক্লাস শেষ? না 12:45 ক্লাস শেষ? একটা বাজে ক্লাস শেষ হলে কি হয় বলতো? ছুটি ছুটি ছুটির পরে আমরা হোস্টেলে যাব 10 মিনিট 15 মিনিট পরে গেলে হোস্টেলে যাব যাই। তাই এটা কি হলো? রহিম প্লেস ফুটবল। দেখলাম সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আমরা ইউজ করব কি? সো কিংবা অলসো। যদি সো ইউজ করি, প্রথমে যদি সো ইউজ করি পরে কি হবে? অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট। তাই সেন্টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাজ। আই এর সঙ্গে কি হবে? ডু। মানে সো ডু, তারপরে সাবজেক্ট হচ্ছে আই। আর যখন আমরা অলসো ইউজ করব তখন কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে অলসো। আই ডু অলসো। ঠিক আছে? আচ্ছা একটা দেখি। স্যার এবার হলো কোশ্চেন শুরু দিবেন এমসিকিউ আচ্ছা,
এখন দেখো এর আগে কমা ইউজ করছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। কমা ধরে এখানে এন্ড ইউজ করছি, যেগুলো দুটো ইউজ করা যায়, কমা নালে এন্ড। দিলাম গ্যাপ। অপশন এ So is waterfall. Technical glasses, Miller. হতে পারে। হ্যাঁ, কোশ্চেনটাতে ঝামেলাটা কোথায় জানো? বলেন। এখানে গ্লাস ইজ মিনারেল, হ্যাঁ। ইজটা হচ্ছে মেইন ভার্ব। যখন অ্যামিজার যে ইনটেন্সি মেইন ভার্ব হয়, এটাকে কোশ্চেন করার সময় এটাকে আগে নিয়ে আসতে ডু অথবা ডাজ বসে না। বুঝতে পারছো? এই অ্যামিজার দিয়েই হবে, অ্যান্সার ঠিক আছে, ইজি হবে। তো অনেকে মনে করতে পারে অ্যামিজার তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অগ্নি ভার্ব, মনে করতে পারে না? তো এটা মনে করার কোনো সুযোগ নাই। তাহলে কি সি নাম্বার হবে? হ্যাঁ, সো পরীক্ষা এটা আসতে পারে, আমি আসতে পারি। যদি না আসে না আসলে কি করবা? কি করতে চাও বলো? কান্না করবে। এই তো ভালোই। আপনার দিয়ে দেবো। আমরা আমার কান্না দেখতে পছন্দ আপনার করি। নিয়ে দেবো। তাতে রাখি। ভাইয়া একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স একটু বুঝান। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্সও এখন দিব। যেমন ধরো আগে যে উদাহরণটা ছিল সেটাই দিচ্ছি। হ্যাঁ, হি ডাজ নট প্লে ফুটবল, কমা দিলাম। আমিও খেলি না, সে ফুটবল খেলে না, আমি খেলবো কেন? তখন আমিও খেলবো না। আমি দুটাকে এক জায়গায় করবো, এক জায়গায় করলে এই অংশটা বাদ যাবে, তাই না? যেহেতু সেন্টেন্সটা ডাজ নট নেগেটিভ, নেগেটিভ একদমই ইদার সো যেভাবে ইউজ করছিলাম নাইদারটা ঠিক একইভাবে ইউজ করবো। তার মানে প্রথমে হচ্ছে নাইদার, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, সোর মতো। শুধু পার্থক্য সোর ওখানে অ্যাফার্মেটিভ হইতে হবে আর এখানে নেগেটিভ হইতে হবে নাইদার এর ক্ষেত্রে। তাহলে কি হবে? প্রথমে নাইদার ইউজ করো। হ্যাঁ। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ। এখানে পারসন কি? আই, নাইদার ডু আই। এখন যদি আইদার ইউজ করতে চাই তখন কি হবে দেখো, তাহলে সাবজেক্ট আগে, অক্সিলারি ভার্ব, ইউ আই অবশ্যই নাইদার তো ইউজ করলাই। আইদার। ও নাইদার, তাহলে আইদার হবে। ডু আই প্রমাণ নয় এটা, এটা এটা এইটা আমার না। এখন দেখেন সেন্টেন্সটা কি নেগেটিভ না? সে খেলে না, আমিও খেলি না। নাইদার এর নট আছে না। নাই, তার মানে নট নিছি, কারণ দুটোতে মিল থাকতে হবে। আগেরটাই দেখো, একটাতে নট ছিল না, এই পাশে ছিল না, এই পাশেও ছিল না। এখানে নট আছে, এই পাশে নট থাকতে হবে, নাইদারের ভিতরে নট আছে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। আইদারের ভিতরে যখন নট নাই, তার মানে অক্সিলারির সঙ্গে একটা নট যোগ করবে। তার মানে আই ডু নট আইদার। পরীক্ষা হলে নাইদার থেকে আসবে, নাইদার অথবা সো দুটো থেকে। করে রাখবো। 4-5 মিনিট ইয়ে করি না, কেউ একজন আমাকে যেতে বলতেছে অনলাইন থেকে আসে। না, এখানে কাজী মরিয়ম। ঠিক বলছি? এমনি বললাম।
ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। ইলজিক্যাল মানে অযৌক্তিক, ঠিক আছে, মানে যেটা কোনো দরকার নাই, যৌক্তিক নয়। তো আমরা এই অযৌক্তিক জিনিসগুলোকে ইউজ করবো, এটা হচ্ছে মেইন কথা। আর যে ইউজ করতে হয় কিভাবে ইউজ করবো সেটা হচ্ছে বিবেচ্য। এটা আরেকটা নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, অনেক বইয়ে ড্যাংলিং মডিফায়ার নামে আছে। ড্যাংলিং শব্দের অর্থ ভাই ঝুলন্ত। বলেন। এটা বোঝানোর আগে একটু বুঝাইয়া দেন 1 মিনিট। কোনটা কোনটা? ভাইয়া ওই যে ইন্টারোগেটিভ আর একটু চুপ করে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ আবার বলো। ইন্টারোগেটিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ যে নেগেটিভ আছে সেটাও করতে হবে। মানে ইন্টারোগেটিভ নেগেটিভে কি করব? ওটা আর একবার একটু দেখায় দেন, আমি ভুলে কোনটা? তোমার গেছি। কোশ্চেনটা বুঝিনি। ভাইয়া ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভে যদি নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে ইন্টারোগেটিভে হয় না। এটা কি বলতেছে? ইন্টারোগেটিভে এটা হয় না, এটা হয় শুধুমাত্র অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আর নেগেটিভের ক্ষেত্রে। ভাইয়া, চ্যাপ্টারটা এটার জন্য তো বলতেছি না, আমি ট্রান্সফরমেশনের কথা বলতেছি। আচ্ছা, তো ওখানে কোথায় ঝামেলাটা কোথায়, একটা উদাহরণ বলো। ওই ধরেন ইন্টারোগেটিভ আর যে ইন্টারোগেটিভ নেগেটিভ আছে, কিছু জায়গায় দেখলাম যে যখন ইন্টারোগেটিভ করব তখন সামনে হচ্ছে নট অথবা ডু নট এরকম বসে, আবার ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে সামনে নট যুক্ত হয়, আবার কিছু ওই কিছু ক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে গেলে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়, বুঝছো? ও আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি সামনে নট যুক্ত করব না ভার্ব অনুযায়ী? হ্যাঁ, আমরা এই টপিকগুলো পড়বো, টেনশন নিও না, আরো সুন্দর করেই পড়বো, প্র্যাকটিস করা করে। নট যুক্ত করা নাই সেজন্য বললাম। সমস্যা নেই, ওগুলো আমরা করবো। আচ্ছা ঠিক আছে। তুমি ইয়া করে না, কারণ ওগুলো প্র্যাকটিস করবে না, আবার সলভ হয়ে যাবে। তো ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে ঝুলন্ত মডিফায়ার, ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, অযৌক্তিক মডিফায়ার, একই কথা। ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, এটা মনে করো বাংলা একটা জিনিস লিখে দিই, তাহলে বুঝতে পারবো। রাস্তা দিয়ে হাঁটার সময় কুকুর আমাকে কি ড্যাংলিং মডিফায়ার, DANG, না ট্রান্সলেট না, এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। জীবনে মনে হয় দেখেই নেই কে। কি বললা সুবর্ণা? বলতেছে মনে হয় প্রথম দেখতেছে। এর আগে করাই নাই। এই অংশটুকু বুঝলে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হবে, আর কিছু না। রাস্তা দিয়ে হাঁটার সময় কুকুর আমাকে কামড় দিল, মেইন জিনিস কোনটা? কুকুর আমাকে কামড় দিল অথবা আমি কুকুরের কামড় খেলাম, তাই না? এই জিনিসটাকে মডিফাই করতেছে কোন অংশটুকু? রাস্তা দিয়ে হাঁটার সময়। এটাই হচ্ছে আমাদের মডিফায়ার। মডিফায়ার জেরান্ড দিয়ে হতে পারে, ইনফিনিটিভ দিয়ে হতে পারে, পার্টিসিপল দিয়ে হতে পারে, ঠিক আছে? এখানে আমরা কি দেখবো? রাস্তা দিয়ে হাঁটার সময় এই অংশটি আমরা কি বুঝতে পারছি? এখানে একটা জিনিস উজ্জ্বল আছে, এই উপর ডিপেন্ড করে আমাকে এখানে এই সেন্টেন্সটা মিলাইতে হবে। এর মধ্যে কোনটা কারেক্ট? একটা কারেক্ট, একটা ইনকারেক্ট। আমি কুকুরের কামড় খেলাম না কুকুর আমাকে কামড় দিল? আমি কুকুরের কামড় কেন? কুকুর তো কামড় দিল। কেমনে দিল? আমি যদি ডিস্টার্ব না করি তো তো আমাকে কামড় দিবে না। কোনটা? কুকুর আমাকে কামড় দিল, এগুলো আমাকে কামড় দিচ্ছে, আমি কুকুরের কামড় খাইছি, এটা সত্যি। এটা সত্যি। পার্থক্য হচ্ছে একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আমি কুকুরের কামড় খেলাম, তার মানে এখানে এটা হচ্ছে প্যাসিভ। কুকুর আমাকে কামড় দিল মানে কুকুর কাজটা করলো, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। মানে অ্যাক্টিভ ইউজ করবে না প্যাসিভ ইউজ করবে, এটা ডিপেন্ড করবে এই অংশটার উপর। এই অংশের কর্তা যে হবে সেই হবে পরের সেন্টেন্সের সাবজেক্ট। আপনি হাঁটার সময় কে হাঁটতেছিল? আমি। তার মানে এটা হচ্ছে রাইট। বুঝি না। এই প্রথমে যে মডিফায়ারটা দেয়া থাকবে, এই মডিফায়ারটা আমরা সাবজেক্ট বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা সাবজেক্টটা বের করতে হবে। আপনি হাঁটার সময় কে হাঁটতেছিল?
আমি, তার মানে পরে সাবজেক্ট হবে হচ্ছে আমি। অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে ডিপেন্ড করবে এই অংশটার উপর। যেমন ইংলিশ করি, তাহলে কি হবে? রাতে হাঁটার সময় while going walking on the road, এটা হচ্ছে ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। এই অংশ থেকে আমাকে দেখতে হবে কে ওয়াক করতেছিল, তার মানে আমি, তাই না? তাহলে সেই অনুযায়ী আমাকে এই সেন্টেন্সটাকে নিতে হবে। আমি কুকুরের কামড় খেলাম, প্যাসিভ করতে হবে। কি হবে? I was bitten by a dog. I was Bitten. Bitten মানে ডাবল টি, হ্যাঁ, BITTEN, bitten by a dog. While walking on the road, I was bitten by a dog. বুঝতে পারছো? স্যার ওটা কি I was কি bitten না written? Bitten, BITTEN. Bite মানে কামড় দেয় না? হ্যাঁ পরে এটা কিন্তু পরীক্ষায় আসছিল, ঠিক আছে? হ্যাঁ। doing little algebra. চারটে দিচ্ছি, দুটা দিচ্ছি, হ্যাঁ? স্যার আপনি একটু মুখে বলেন, কথা ওইখানে লেখাটা বোঝা যায় না। অবশ্যই। জ্বালা যন্ত্রণা শেষ নেই। Knowing little algebra, তার মানে অল্প অ্যালজেব্রা জেনে the problem is difficult to solve, প্রবলেমটা সলভ করা কঠিন। I found it difficult to solve, আমি দেখলাম এটা সলভ করা কঠিন। ডিপেন্ড করবে এই অংশটার উপর। knowing little algebra, কে লিটল অ্যালজেব্রা জানে? আমি, তাহলে সাবজেক্টটা হবে I। ঠিক আছে, খুবই সহজ জিনিস। আরেকটা ভাইয়া কি নাম্বার কি? স্যার মুভিছেন না? বুঝিনি আবার। আই ওটা কি লিখছেন? বি নাম্বার, knowing, বি নাম্বার। B, I found it difficult to solve, ঠিক আছে? স্যার ওটা ড্যাগলিং মডিফাই মানে ড্যাগলিং মানে ঝুলন্ত ঝুলন্ত। সব এটা হয়েছে। আচ্ছা আর একটা দিই, তাহলে শেষ। আর তো দুটো টপিক থাকে থাক, তোমাদের রেখে দিলাম, ভবিষ্যতে হলো ভবিষ্যতে আর সামনে পড়তে না বাকি কোনো দোষ নেই। তা 2 দিনেই শেষ করে দিবেন নাকি? আমাকে বললে আমি শেষ করে দিতেই পারি। একদিনে আগে আমি 4 ঘন্টা করে ক্লাস নিতাম, 2 ক্লাস শেষ করে দিতাম। স্টুডেন্ট করতে স্যার এখানে না, এখানে এই কাজটা করিনি। ভাগ্য ভালো আমাদের ভাগ্য ভালো। শেষ করে দিয়ে খালি আমাদের পরীক্ষা নেন এখন। তাহলে হবে কাজ, হ্যাঁ ক্লাসও হবে, তোমাদের পরীক্ষাও হবে। ভাই আমাদের সাবজেক্ট পরীক্ষা নিচ্ছেন না কেন? হ্যাঁ একটু আজকে রেজাল্ট দিয়ে দিলে তো আমরা তোমাদের এই বিষয়ে নিয়ে আজকে বসবো কি করা যায়। স্যার একটু কাইন্ডলি মেসেজ করুন। আমি এখন দাঁড়াও রুয়ে ফেলো। Hearing the good news, কে শুনলো এই নিউজটা? খুবই সিম্পল। আজকে এই পর্যন্তই তোমাদের। বিকালে করি। আর ওই দুটো করা যাবে সব কোশ্চেনে কি রকম হবে মানে একটা চর মানে তাহলে আজকে এই পর্যন্তই। অনলাইনে যারা তারা বলো তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। স্যার আমার একটা প্রবলেম আছে, আমি এখনো এক্সামটা দিতে পারি নাই, আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল। আমি যদি এখন ঠিক আছে, কথা বললে কি জি স্যার।
পরীক্ষা রেজাল্ট দেন না কেন ঠিক মতে? হ্যাঁ বুঝিনি। ভালো লাগছে জিজ্ঞেস করছি, সমস্যা? ঠিক টাইমে দেন। আচ্ছা সব দেওয়া হবে, টেনশন নিও না। হ্যাঁ বাবু, আসো তুমি এদিকে আসো, আসো সামনে আর আসো তুমি। স্যার আরেকটা কথা, যে আমাদের যে সলভ ক্লাস গুলো হবে সেগুলো স্যার আগে বলে দিবেন যে আমাদের এই টপিকের উপরে সলভ ক্লাস হবে। এগুলো আসলে সলভ ক্লাস বলতে পারো, আবার কোনো কোনো মেইন ক্লাসও বলতে পারো, দুটোই। স্যার একটু বলে দিলে ভালো হয়, আমরা যদি বাসায় পড়ি তারপর প্রবলেম গুলা মানে বলতে আচ্ছা পারি। সেটা বলে দেবো, অবশ্যই বলে দেবো। ভাই আমাদের প্রতিটা সাবজেক্ট আবার 100 করে এক্সাম নিলে তো হয়। হ্যাঁ সেটা নেওয়া হবে। তা কবে? বলছি কি, অনেকে ধরো 2-1 করে ক্লাস মিস করে ফেলছে, তো আমরা চাচ্ছি যে ওই 2-1 শেষ হয়ে গেলে আমরা সবার জন্য একসঙ্গে পরীক্ষা করে নেব। সমস্যা নেই। হয় নাই কে অমনি এগুলো দেওয়া হবে, এই যে শেষ তো, মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের যে ক্লাসগুলো সবই তো আমাদের শেষ করতে হবে, একটু আগে আর একটু পরে। আমাদের সায়েন্সের সাবজেক্ট গুলোতে মার্ক কম দেখে আমরা এগুলো আগে নিচ্ছি, যে তোমরা এগুলো এখন রিভিশন দাও, আর ওগুলো আমরা এক এক করে আগে দিই। দেখো তোমাদের সব কথা পরে শোনা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, রাখি। এদেরকে একটু মশলা দিয়ে যাচ্ছে।